তো আমাকে কেউ কেউ মোটামুটি থ্রেটও দিছে যে প্রলয় ভাই আপনি যদি ভিডিও কন্টেন্টে না আসেন ইউ উইল বি ইররিলেভেন্ট টু দ্য মার্কেট। হুক স্টুডিও না হলে আসলে টপ 1% পডকাস্ট হতো না। আমি সাজ্জাদ ভাইয়ের সাথে পডকাস্ট শুট করছি, আমি এমন ভাই কোয়েশ্চেন ওনারা করছি যেগুলো ভাই বাংলাদেশে কেউ ওনার করেন। $1 বিলিয়ন কোম্পানির মালিক হবে মাত্র একজন, কারণ ও এআই দিয়ে একজনেই 1000 জনের কাজ করতে পারে। আমি আপনাকে এখনই 10টা আইডিয়া দিতে পারবো, ইউনিক আইডিয়া, যেটা বাংলাদেশে কেউ একটা কন্টেন্টও বানায় নাই। আমাকে আমার সাথে বলছিল প্রলয় ভাই আমরা আর কাউকে এত টাকা দেই নাই, আপনি যত টাকা চার্জ করছেন। নেটওয়ার্কিং ইজ এ নেট ওয়ার্থ। আমাদের আমির সাহেব খুব চমৎকার একটা কথা বলেছিলেন। উনি বলেছিলেন, আমার কাছে মনে হয়েছে যে আমি কি পড়লাম ভাই, পড়ার পরে মাথা নষ্ট, মানে আমি 2-3 দিন ঘরের ভিতরে ছিলাম। আপনার কাছে আজকে 1 সপ্তাহ সময় আছে, এই 1 সপ্তাহের মধ্যে আপনার সবকিছু ধ্বংস হয়ে যাবে। তাহলে এমন কোন 3টা জিনিস আছে যে 3টা জিনিসটা আপনি আবার শুরু করতে চান? বাংলাদেশের মার্কেটিংটা আসলে ট্রেড ফোকাসড মার্কেটিং, মানে মার্কেটিং এর খেলা এখানে খুব একটা নাই। তোমার খেলা হচ্ছে মুদি দোকানদারদের সাথে। আপনি যদি একটা $1 মিলিয়ন ব্র্যান্ড বিল্ড করতে চান, সেটা কোন প্রোডাক্টের উপরে হবে এবং কিভাবে শুরু করবেন আপনি? চিটাগাংয়ের রাস্তায় যে স্পোর্টস কার চলে, ঢাকার মানুষের চোখেও দেখে না এগুলো। বাংলাদেশের কোনো সিটি যদি ঢাকার সাথে কম্পিট করতে পারে বা ঢাকাকে টেক্কার দিতে পারে, সেটা হচ্ছে চিটাগাং। ভাই চট্টগ্রামে এই মুহূর্তে কি কি বিজনেস দেখতেছেন যেগুলো করলে আপনার মনে হয় ভালো? আমাদের এত চাহিদা আছে সারা বাংলাদেশে, কিন্তু এর কোনো ব্র্যান্ড নাই। মানে যত নেটওয়ার্ক বলেন, এখনো পর্যন্ত আমি যতটুকু পর্যন্ত আসি ছাড়া মানে আমি জীবনে এতটুকু পর্যন্ত আসতে পারতাম না। যদি নিজের যোগ্যতাই এটার জন্য যথেষ্ট ছিল, তাহলে তারা কেন আসতে পারে না, আমি কেন আসতে পারছি? আমার নিশ্চয়ই এমন কিছু আছে যেটা তাদের নাই। ভাই তুমি যত যাই কিছু করো, ওরা তোমার সবকিছুর মধ্যে একটা প্রবলেম খুঁজে বের করবে। অনেক অনেক ধন্যবাদ আজকের পডকাস্টে আসার জন্য। অনেক কষ্ট হয়েছে আপনার আসতে, আমরা পডকাস্টের আগে থেকেই পডকাস্ট শুরু হয়ে গেছিল। তো আমি আপনাকে যেভাবে চিনি, বেসিক্যালি আপনি হচ্ছেন একজন কন্টেন্ট মার্কেটার, প্লাস হচ্ছে ডিজিটাল মার্কেটিংয়ে অনেক কাজকর্ম করতেছেন, প্লাস আমি প্যাসিভ জার্নালও আপনার কোর্স দেখছি যেটা কন্টেন্ট রাইটিং নিয়ে, বাট আপনি বলতেছিলেন যে সেটা কন্টেন্ট রাইটিং নিয়ে না, সেটা হচ্ছে কন্টেন্ট মার্কেটিং নিয়ে, কন্টেন্ট রাইটিং না। আচ্ছা। তো কিন্তু ওখানে লেখা কপি রাইটিং। তো ওই প্যাসিভ জার্নাল টিমকে আমি জানিয়েছি এটা চেঞ্জ করে যেন কন্টেন্ট মার্কেটিং করা হয়। তো ওরা মনে হয় ভুলে গেছে বা সময় পায় না কাজের চাপে। কিন্তু বেসিক্যালি ওইটা হচ্ছে কন্টেন্ট মার্কেটিং নিয়ে কোর্স, নট কপি রাইটিং, নট কন্টেন্ট রাইটিং। সো কপিরাইটিং নিয়ে একটা কোর্স করার কথা ছিল খালিদ ফারহানের সাথে, কিন্তু এটা 2 বছর আগে। সো এটা সামহাও ওটার করা হয় নাই। তো পরবর্তীতে আমরা এই বছর শুট করলাম কন্টেন্ট মার্কেটিং নিয়ে আর কি। সো ওইটাই আর কি। সো ওইটা একটু চেঞ্জ করে, কপিরাইটিংটা চেঞ্জ করে কন্টেন্ট মার্কেটিং হবে, এই ব্যাপার। ও আচ্ছা 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 ভাই, আমি আরও দেখছি যে আপনি মানে টপ 1% পডকাস্ট করতেছেন, যেটা খুবই খুবই ভালো করতেছে মাশাআল্লাহ, এবং ফেসবুকে, ইউটিউবে, সব জায়গায়। আপনি আমাকে একটু বলেন ভাই যে পডকাস্ট কেন মনে হইলো যে আমার পডকাস্ট শুরু করা উচিত? আচ্ছা, বেসিক্যালি ভেরি নাইস কোশ্চেন। আমি পডকাস্ট করার প্ল্যান আমার প্রায় 2 বছর ধরেই ছিল। আমার ইউটিউব কন্টেন্টে আসার জন্য বেশ তাগাদা দিচ্ছিল নাফিস সেলিম, খালিদ ফারহান। তো আমাকে কেউ কেউ মানে মোটামুটি থ্রেটও দিছে যে প্রলয় ভাই আপনি যদি ভিডিও কন্টেন্টে না আসেন ইউ উইল বি ইররিলেভেন্ট টু দ্য মার্কেট। স্বাভাবিক, এই কথা 2-2.5 বছর আগেই আমাকে আমার কাছের মানুষজন বলতো, তারা বলতো, খালিদ ফারহান, নাফিস সেলিম বলতো, তারা অনেক পুশ করেছে। আমার আসাদুজ্জামান জয় নামে একটা ছেলে আছে, আচ্ছা, ভিডিও রিভিউ করে, খুব ভালো ভিডিও, অনেক ফ্যান ফলোয়ার আছে ছেলেটার এখন। বুকস নিয়েও মনে হয়, হ্যাঁ বুকস নিয়ে করেছে, তোমাদের চিরাঙের ছেলে, খুব ভালো ছেলের সাথে খুব ভালো সম্পর্ক আমার। ও আমাকে অনেক পুশ করছে গত 2-2.5 বছর ধরে, বলো ভাই ভিডিওতে আসতেছেন না কেন, আসলে আমি সময় পাচ্ছিলাম না। আরেকটা বড় কথা হচ্ছে যে আমার মধ্যে আগে ক্যামেরা শাইনেস ছিল, তারপরে আমি শুধু মানে যেইটুকু না করলেই না, যেমন ক্যামেরার সামনে কখন আসতাম প্রোমো করার জন্য, বা কোনো একটা এরকম পডকাস্টে কেউ ইনভাইট করেছে, বা আমাকে হয়তো কোনো একটা প্রি রেকর্ডেড কোর্স করতে হচ্ছে বা লাইভ কোর্স করতে হচ্ছে, সেই সময়টাতে ক্যামেরার সামনে আসতাম। কিন্তু রেগুলার ক্যামেরার সামনে আসা কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে ওইটা করার জন্য আসলে আমার মনে হচ্ছিলো যে আমি এখন রেডি না। তারপরে সময়ের একটা ব্যাপার ছিল, এছাড়াও যে সময় পাচ্ছিলাম না, দৈনন্দিন কাজের ব্যস্ততা, পারিবারিক চাপ। তারপরে আমি প্রায় করোনার সময় বিয়ে করলাম, তারপরে আমার বেবি হলো, সাংসারিক ব্যস্ততা বাড়লো। তো যার ফলে ভিডিও কন্টেন্টে আসার জন্য আমার মানে মন খুব চাইতো যে না আমাকে আসতে হবে। আমি অ্যাকনলেজ করছি যে আসলেই মানে মার্কেট ডিমান্ড করছে এখন ভিডিও কন্টেন্টে আমার আসতে হবে। সো আমি লেট করে ফেলছি। তো যাই হোক, বেটার লেট দেন নেভার। মানে লেট হইলেও আসছি, যে এটা হচ্ছে আলহামদুলিল্লাহ শেষ পর্যন্ত, একবারে না আসার চাইতে। তো পরে মনে হলো যে আমার প্রথমে প্ল্যান ছিল যে আমি করব আমার চ্যানেলে, ইউটিউব যে চ্যানেল রয়েছে সেই চ্যানেলে আমি ভিডিও কন্টেন্ট বানাবো। তো তারপর আমার মনে হইলো যে বাংলাদেশে আসলে এমন কোনো পডকাস্ট নাই যারা আসলে ডেডিকেটেডলি যেই পডকাস্টটা মার্কেটিং, ব্র্যান্ডিং, কর্পোরেট মার্কেটিং, এজেন্সি, তারপরে তোমার মার্কেটিং এজেন্সি, হ্যাঁ এই ধরনের মার্কেটিং ক্যাম্পেইন, হ্যাঁ তারপরে এমন একটা গল্প, যেই গল্পটা মানে একটা মানুষের বিজনেসের পয়েন্ট অফ ভিউ বা মার্কেটিং ব্র্যান্ডিংয়ের পয়েন্ট অফ ভিউ নিয়ে কথা বলে।
তা আমার মনে হইলো যে কেন তাহলে আমি শুরু করছি না। তো পরে আমার মনে হলো যে ইউটিউবে পার্সোনাল চ্যানেলে কন্টেন্ট বানানোর আগে আই শুড স্টার্ট মাই ওন পডকাস্ট চ্যানেল। তো পরে খালিদ ফারহানের সাথে আমি পরামর্শ করলাম যে ভাই আমি কি করব, আমি তো প্রফেশনাল সেট আপে একটু এক্সপেন্সিভ করা, এই মুহূর্তে আমি ওইটা এফোর্ড করতে পারছি না। এটা আমি বলতেছি 2-2.5 বছর আগের ঘটনা। তো তারপর এটা আমি কি করবো, আমি কি টু সেন্স পডকাস্টের মতো ওয়েব ক্যামে করবো, তাইলে একটু খরচটা কম হবে আমার। তো খালিদ ফারহান তখন একটা সুন্দর একটা কথা বললো, তো বললো যে ভাই এটা যদি কয়েক বছর আগে হইতো বা ওই সময়টাও হইতো, আমি আপনাকে বলতাম যে ঠিক আছে আপনি শুরু করে দেন ওয়েব ক্যামে। কিন্তু এখন আসলে কম্পিটিশন এত বেশি, আপনি যে ওয়েব ক্যামে করবেন ফ্র্যাঙ্কলি স্পিকিং পাবলিক এখন দেখতে চাইবে না, কারণ তারা এখন অন্যটাতে বেটার সেট আপে পডকাস্ট শুনে অভ্যস্ত। তারা আপনার চাইতে লোয়ার সেট আপে তারা হয়তো করবে না। আপনি বেটার হইলে আপনি করেন, আপনি দরকার হইলে কিছুদিন সময় নেন, টাকা পয়সা জমান, তারপরে একবারে প্রফেশনাল সেট আপে শুরু করেন। কিন্তু আমার মতে এটা আপনার প্রফেশনাল সেট আপে শুরু করা উচিত ওয়েব ক্যামের চাইতে। তো আমার কাছে ভালো লাগলো যে না, এটা একটা ঠিক কথা বলছে। পরে আরেক কয়েকজনের সাথে আলাপ করলাম, তারাও প্রায় একই কথা বললো। তো এর মধ্যে আমিও মনে মনে একজন ইনভেস্টর খুঁজতেছিলাম, আচ্ছা, যে বা একটা পার্টনার খুঁজতেছিলাম যে আমার সাথে পার্টনারশিপে কাজ করবে। তো এর মধ্যে গত বছরের শেষের দিকে তখন আমাদের প্ল্যান হইলো যে আলাবিন সরকার নামে একটা ছেলের সাথে আমার পরিচয় হইলো, এবং ওই সময়টাতে বেসিক্যালি সে একজন মিডিয়া বায়ার। তো আমার পেজের আমার কোর্সের মিডিয়া বাইং করতে গিয়ে তার সাথে আমার পরিচয়। তো পরে আমাকে একদিন তার সাথে কথায় কথায় আমি জিজ্ঞেস করলো যে ভাই কি করতে চাচ্ছেন, আপনার কি করেন। তো পরে আমি একদিন কথা শেয়ার করলাম যে তাকে, যে ভাই আমি পডকাস্ট চ্যানেল লঞ্চ করতে চাচ্ছি। তো আলামিনও তখন বলল যে আমি তাহলে এক কাজ করি, আপনি আমার একটা স্টুডিও করার প্ল্যান আছে, সো আপনি যদি চান স্টুডিওতেও পার্টনার হতে পারেন, সেই সাথে পডকাস্টও আমরা ইনভেস্ট করলাম। মানে স্টুডিওর একটা ক্লায়েন্ট হবে পডকাস্টে যেই সাপোর্ট সেটি স্টুডিও দিবে। তো তাহলে আমার স্টুডিওটাও রান হলো প্লাস পডকাস্টও হলো। তো আমি বললাম তাহলে তো এটা ফ্যান্টাস্টিক আইডিয়া, তো লেটস ডু ইট। গত বছরের ডিসেম্বরে আমরা লঞ্চ করি। 1 মাস থাকি, সেটা হচ্ছে তার একটা অফিস ছিল উত্তরাতে, তো ওইখানে তার অফিসের একটা রুম নিয়ে আমরা সেট আপ শুরু করি। তো ডিসেম্বরের থেকে তারপর আমরা এই বছরের জানুয়ারির 1 তারিখে আমরা মুভ করি সম্পূর্ণ ডিফারেন্ট একটা লোকেশনে, ওই 2-3টা গুলি পরেই উত্তরাতে 9 নম্বর সেক্টরে। তো ওখানে হুক স্টুডিওর যাত্রা শুরু হয়। তো হুক স্টুডিও হচ্ছে মানে প্রথম এই হুক স্টুডিও না হলে আসলে টপ 1% পডকাস্ট হতো না। সো টপ 1% পডকাস্ট হুক স্টুডিওর প্রতি খুবই ঋণী থাকবে সবসময়। তো তারপর আমরা পডকাস্ট শুরু করি, তাও বেশ কয়েক মাস পর, কারণ স্টুডিওতে আসলে বেশ কিছু টাকা লগ্নি হয়ে গিয়েছিল। যে যখন আপনি শুরু করছিলেন কত ইনভেস্টমেন্ট লাগছিল তখন যে এই পডকাস্টটা লঞ্চ করতে? আচ্ছা, স্টুডিওতে আসলে ইনভেস্টটা বেসিক্যালি ছিল স্টুডিওর ইকুইপমেন্ট, গিয়ার, তারপর অ্যাক্সেসরিজ, ক্যামেরা। আমরা যে ক্যামেরাটা ইউজ করি সেটা সনি A7 IV, সেটা তো লেন্স সহ প্রায় 2.5 লাখ টাকার উপরে। সো ওইখানে একটা বড় ধরনের লগ্নি গেছে। তারপর স্টুডিও সেট আপে ইকুইপমেন্টে গেছে আরও প্রায় 4 থেকে 5 লাখ টাকা। তারপরে রিয়েল এস্টেট কস্টিংটা অনেক বেশি, আমরা মাসে প্রায় 70 থেকে 80 হাজার টাকা ভাড়া দিই, এবং ইউটিলিটিস বিল সহ এটা 80,000 ক্রস করে পার মান্থ। আর যদি এটা টিমের স্যালারি ধরি তাইলে তো আরও অনেক বেশি যায়। তারপর এবং আমি পার ডে শ্যুট করি, প্রায় 15 থেকে 20 হাজার টাকা আমার পার ডে শ্যুটে যায়, ক্যাশ টাকা যায় আমার পকেট থেকে। তো মানে আমাদের যে ইনহাউস ক্যামেরা আছে, তো এটার জন্য আমি আমার 3 থেকে 4টা ক্যামেরা ইউজ করি। কালকে আমার স্ট্যাটাসে বলতেছিলাম যে আমরা তো আমাদের ইনহাউস ক্যামেরা ছাড়াও আরও এক্সট্রা আমাকে 1টা বা 2টা ক্যামেরা হায়ার করে নিয়ে আসতে হয়, এবং ভালো ক্যামেরা হায়ার করাও এক্সপেন্সিভ, ওরা মানে পার ডে হিসাবে আমরা হায়ার করে নিয়ে আসি। প্লাস হচ্ছে আমরা একটা বাইরে থেকে একটা ডিওপি বা একটা ক্রিয়েটিভ সুপারভাইজার হায়ার করে নিয়ে আসি, তাকে 6-7 হাজার টাকা দেওয়া লাগে পার ডে। তারপরে টিমের নাস্তা টাস্তা সব কিছু হাবিজাবি মিলে প্রায় 15-20 হাজার টাকা আমার চলে যায়। তারপর যদি এডিটিং ধরি, তারপর ডিজাইনারের স্যালারি, তো সব কিছু মিলে ইটস ভেরি এক্সপেন্সিভ সেট আপ। দো উই হ্যাভ আওয়ার ওন সেট আপ অ্যান্ড ওন স্টুডিও, তারপরেও একটা বড় চলে যায় একটা বড় অংশ। তো এই কারণে আমার মনে হচ্ছিল যে আমি আসলে সাহস করে উঠতে পারি নাই যে এত টাকা, এমন না যে আমি এফোর্ড করতে পারছি না, মানে আমার বাজেট ছিল না, এবং আমি তো এন্টারপ্রেনার না। সো যার ফলে আমার ওই সাহসটা ছিল না যে আমি লেটস ডু ইট, ইনভেস্ট করলাম এখানে 2 লাখ টাকা বা 3 লাখ টাকা ফর এক্সাম্পল। তো এই কারণে আমার একজন মানে পার্টনার দরকার ছিল। তখন মানে আমি সাহস পাইতাম যে হ্যাঁ, পার্টনারটা থাকলে একটু সাহস ফিল করি, বা একটা আলাদা একটা ইনভেস্টর যদি থাকে। সো কম্বাইন্ডলি লেটস ডু ইট, মানে কম্বাইন্ড ফিনান্সিয়াল ইনভেস্টমেন্টে চলো আমরা এটা শুরু করি। সো যার ফলে এটা শুরু হয়েছে থ্যাঙ্কস টু
আলামিন সরকার এবং হুক স্টুডিও। তো এবং টপ 1% পডকাস্ট তাদের কাছে খুবই ঋণী থাকবে। এবং আমরা 50-50 শেয়ার এবং পডকাস্টেরও 50% শেয়ার আলামিন সরকারের। আমি অফার করেছি তাকে যে ভাই 50% শেয়ার নাও পডকাস্টের, কারণ সিন্স এটা একটা বড় একটা ইনভেস্টমেন্ট যাচ্ছে। তো পডকাস্টে নামার পরে দেখলাম যে আসলে আমি ভাবছিলাম যে আমাদের যেহেতু একটা নিজস্ব স্টুডিও আছে, সেই স্টুডিও মানে ভাড়াটা তো লাগছে না। তারপরে দেখলাম যে না, এটা ছাড়াও আরও অনেক 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 খরচ আছে, মানে শুটিংয়ের আগের খরচ, শুটিংয়ের সময়ের খরচ, শুটিংয়ের পরের খরচ। তো আসলে তুমি এখন প্রফেশনাল সেট আপে স্টুডিও করছো, ব্র্যান্ডমার্ক কনসালটেন্সি একটা বড় হেল্প করছে তোমাকে, তুমি তাদের ইনহাউস স্টুডিও ইউজ করতেছো। কিন্তু থিঙ্ক অ্যাবাউট দ্যাট, যে যাদের স্টুডিও নাই, আমার সকাল থেকে রাত পর্যন্ত শ্যুট হয়, তা আমি যদি সারাদিনের জন্য একটা স্টুডিও ভাড়া করতে চাই, মোটামুটি প্রফেশনাল সেট আপে 8-10 হাজার টাকার নিচে পাবো না। ঠিক আছে, তারপরে এডিটরের খরচ, এবং প্রতিটা পডকাস্ট এডিট করতে মার্কেট রেট এখন কত, 5 থেকে 6 হাজার টাকা নেয়, রাইট? তারপরে থাম্বনেল ডিজাইন করতে 500-700 টাকা লাগে। তো সব কিছু মিলে ইটস ভেরি এক্সপেন্সিভ। বাই দ্য ওয়ে, আমরা কিন্তু মানে এই যে সেট আপে এখন বসে আছি, এই সেট আপেও মানে আরও কম কস্টে এই যে পিছনে অনেক স্কিল পিপল আছে যাদের কাছ থেকে, যারা অডিয়েন্সরা দেখতেছেন, যাদের স্টুডিওর হেল্প লাগবে, তারা অবশ্যই এরকম একটা স্টুডিও ভাড়া নিতে পারেন, যেখানে আপনি প্রফেশনাল মানুষ তো পাবেনই, প্রফেশনাল গিয়ার্সও পাবেন। যে প্রলয় ভাই আজকে আসছেন আমাদের এখানে, আপনি বলেন দেখি আপনার এই যে স্টুডিওতে আসলেন কেমন ফিল হচ্ছে? চমৎকার, খুব খুব ভালো লাগছে। বিশেষ করে আমি এইটা করার অনেক প্ল্যান করতেছিলাম, যে নয়েজ ক্যান্সেলেশনটা এইটা আমাদের করতে হবে, প্লাস আমি জুমটাকেও খুব মিস করতেছি, আমরা এটাই করবো। আচ্ছা, সো না, ইকুইপমেন্ট খুব ভালো লাগতেছে, এবং এই যে লাইটগুলো আছে, তারপরে সেট আপ খুব চমৎকার হয়েছে, এবং নয়েজ ক্যান্সেলেশনটা খুব দারুণভাবে করা হয়েছে না। এই যে এই সাইড পুরোটা তো দেওয়া, এই যে ফোমগুলো, নয়েজ ক্যান্সেলেশন ফোমগুলো। সো এবং আমি দেখলাম যে তোমরা ইউজ করো না ব্লুটুথ মাইকগুলো, না রোড মাইক ওগুলো আছে, মানে আমাদের এখানে অনেক অনেক মানে এটাই এনাফ, রাইট? এটাই এনাফ পডকাস্টের জন্য। আচ্ছা, পডকাস্টে আমরা দুইটাই ইউজ করি, এখানে ওইটা লাগায় রাখি, মানে চুম্বক দিয়ে দুইটা একসাথে নেয়। বাই চান্স যদি এটা না হয় তখন ওইটা, আমি দেখছি যে ওইটার ব্লুটুথটা বেশি ভালো কাজ করে। এবং অনেকে জানে না এই স্টুডিওতেই কিন্তু 2 সেন্টের শ্যুট হয়, 2 সেন্ট পডকাস্ট এখানেই হয়। সো আপনারা যারা মানে স্টুডিও ভাড়া নিতে চান নিজের ভিডিওর জন্য, বা নিজের প্রফেশনাল ভিডিও পডকাস্ট হোক, বা আপনার হচ্ছে কি বিজনেসের জন্য, অবশ্যই আমাদের স্টুডিওটা চেক আউট করে দেখতে পারেন। নিচে কমেন্টে বা যে কোনো জায়গায় ডিটেলস দেওয়া আছে, দেখে নিতে পারেন। যে এখানে 2 সেন্স পডকাস্ট শুট হয়, সেটা তো আর কিছু বলা লাগে না, এটাই এনাফ। বুঝে নেন, জাস্ট বলবে যে 2 সেন্স পডকাস্ট শুট হয় ভাই, এখানে আর কিছু বলতে হবে না যে স্টুডিওটা কেমন। জাস্ট থিঙ্ক অ্যাবাউট ইট, যে যেখানে 2 সেন্ট পডকাস্ট শ্যুট হয় সেখানে আপনার ভিডিওটা মানে কেমন আপনি পাইতে পারেন। জাস্ট থিঙ্ক অ্যাবাউট ইট। সো বেশ এক্সপেন্সিভ জিনিসপত্র আমাদের স্টুডিওতে ইউজ করা হয়। টপ 1% পডকাস্ট চলতেছে, অনেকগুলো গেস্ট আসতেছে। আমাকে একটু বলেন তো এখন কেমন রেভিনিউ হচ্ছে, এবং টপ 1% পডকাস্টে একটা এস্টিমেটেড বাজেট বলেন যে এত বাজেট খরচ হয়েছে এখন পর্যন্ত, এবং এরকম বেনিফিট বা এরকম রেভিনিউ হচ্ছে, এবং পডকাস্ট করে আপনার কি কি বেনিফিট হচ্ছে, কেন পডকাস্ট করতেছেন, আমাকে একটু বললেন। ফ্র্যাঙ্কলি স্পিকিং, ওইভাবে আমরা আসলে ক্যালকুলেট করি নাই যে কত টাকা আমাদের ইনভেস্ট হয়েছে, তবে এই পর্যন্ত প্রায় 25 লাখের উপর ইনভেস্ট হচ্ছে আমাদের স্টুডিওতে। মানে আলাদা করে পডকাস্টের জন্য মানে আলাদা করে আমাদের সেটআপ কিছু কিনতে হয় না, স্টুডিওর জন্য এটা একটা মানে ভালো দিক। কিন্তু স্টুডিও রান করাটাও আসলে, যেমন আমরা এখনো ব্রেক ইভেন এখন আসতে পারি নাই, মানে বলা বাহুল্য। আর ওইভাবে এক্স্যাক্টলি কত খরচ হয়েছে আমরা এক্স্যাক্টলি মানে হিসাব করি নাই, যে শুধু পডকাস্টে আমাদের ইনভেস্ট কত হয়েছে। আর রেভিনিউ এখন আমাদের মনিটাইজেশন অন হয়ে গেছে 5 সপ্তাহ পরে। আমরা লঞ্চ করেছি জুনের 26 তারিখ, প্রথম আপলোড করেছিলাম আমাদের এপিসোডটা। উইথিন 5 উইকসের মধ্যে আমাদের মনিটাইজেশন অন হয়ে গেছে, এবং এখন পর্যন্ত ইউটিউব আমাদের সাথে প্রায় $80-90 মতো রেভিনিউ শেয়ার করেছে। তো $100 হইলে মনে হয় তোলা যাবে বা এমন কিছু, আমি ঠিক জানি না, আমার আইডিয়া নাই কোনো। তো ওইটা আমাদের উদ্দেশ্যও না। সো ওইখানে আবার একটা ইস্যু আছে, অনেকে আমার বলতেছিল যে এখানে হালাল হারামের একটা ব্যাপার আছে, ঠিক আমি ক্লিয়ার না ব্যাপারটা, এটা আমার একটু ক্লিয়ার করতে হবে। সো কিন্তু মানে ওটা হালাল হোক বা হারাম হোক, ওইটা নিয়ে আমাদের কোনো কনসার্ন নাই। মানে এমন না যে আমরা ইউটিউবের রেভিনিউ শেয়ারিং দিয়ে আমরা অনেক ওয়েট করতেছি, ওইটাকে আমরা একটা রাখছি পারফরমেন্স কেপিআই হিসেবে। এটাও হয়তো আমাদের হয়তো কখনো তোলা নাও হইতে পারে, ফর এক্সাম্পল এই ডলারটা। তো আমরা জাস্ট এটাকে পারফরমেন্স কেমন করছি, সব ঠিকঠাক আছে কিনা। কয়দিনে মনিটাইজেশন চালু হইছে এবং কখন শুরু হইছে? 5 উইকসের মধ্যে, 5 সপ্তাহের মধ্যে। হ্যাঁ, 5 সপ্তাহের মধ্যে 4000 ওয়াচ আওয়ার কমপ্লিট হয়ে গেছে আমার। কোন গেস্ট আসার পরে সবচেয়ে বেশি হইছে? প্রথমে আমরা খালিদ ফারহানকে নিয়ে আসলাম। খালিদ ফারহান খুব ভালো প্রমোট করছে, সে তার ইউটিউব চ্যানেল এবং তার ফেসবুক থেকে প্রমোট করছে। তো প্রায় 17 লাখ সাবস্ক্রাইবার আছে ইউটিউবে। তো সেখান থেকে একটা ভালো ট্রাফিক আসছে, এবং প্রায় 1 সপ্তাহ 10 দিনের মধ্যে 30-32 হাজার হয়ে গেছিল
নাইস ভিউ। এখনও দেখলাম যে প্রায় 35-36 অর্গানিক ভিউ খালিদ ফারহানেরটাই প্রথম। ইভেন খালিদ ফারহান, থ্যাঙ্কস টু খালিদ ফারহান আমাকে অনেক অনেক সাপোর্ট করছে, অনেক হেল্প করছে। হি ইজ মানে সো সাপোর্টিভ, মানে এমন আমি চাইও না, সে নিজ থেকেই বলছে যে প্রলয় ভাই আপনি কিছু মনে না করলে আমার টিমের আমার যে থাম্বনেল ডিজাইন করা আমার টিমের ডিজাইনার, সেই তারে দিয়ে ডিজাইন করে দিচ্ছি আমার কপি। আমি চাই শিওর প্লিজ। তো সাথে সাথে রাত্রে করে দিছে। আমার ডিজাইনার মানে আমার ইনহাউস একটা ডিজাইনার ছিল, ও আসলে ভালো কাজ করে নাই। তো যাক, খালিদ ফারহান ওটা দেখে এই কারণে ভাবছে যে প্রলয় ভাই একটু ডিজাইনে হেল্প করি। ওর ডিজাইনটা খুবই ভালো লাগছে, আমার সাথে সাথে আপলোড করে দিছি। এবং 2-3 দিন পরের থেকে দেখলাম যে এই যে ভিউ আসা শুরু হয়েছে, মানে প্রতিদিন 2-3 হাজার করে ভিউ হচ্ছিল পার ডে, তারপরে দেখি 5,000 করে। এবং ইউটিউবের একটা ফ্যান্টাস্টিক ভিউ হইতেছে। তো ইফ ইউ রিয়েলি প্রোভাইড ভ্যালুয়েবল কন্টেন্ট, গুড কোয়ালিটি কন্টেন্ট, ইউটিউব উইল প্রমোট ইউ। মানে এটা কোনো সন্দেহ নাই, অঙ্কের সূত্রের মতো ইউটিউব মাস্ট প্রমোট ইউ। হ্যাঁ, সো এইটা একটা খুবই চমৎকার। ইউটিউব যখন দেখতেছে যে প্রচুর মানুষজন দেখতেছে, তারপরে কোয়ালিটি কন্টেন্ট দিচ্ছি, ইউটিউব নিজে প্রমোট করা শুরু করছে। এবং আমি ড্যাশবোর্ডে গিয়ে দেখি যে এভারেজে 68-78% ট্রাফিক ইউটিউব রিকমেন্ডেশন থেকে আসে। মানে ইউটিউব নিজেই আমার কন্টেন্ট প্রমোট করে। এটা একটা, আর ইউটিউব যদি তোমার কন্টেন্ট প্রমোট করে আর কিছু চিন্তা আছে, আর কিছু লাগে তোমার। সো ইউটিউব এটা ভাই সত্যি, মানুষ যত যাই কিছু বলুক যে অ্যালগরিদম হ্যাক ট্যাগ, তারপরে হাবিজাবি, হ্যাঁ, তারপরে ভাই ইউটিউব রিচ কমাই দিছে, এইটা এসইও করতে হয়, অমুক করতে হয়, টমুক করতে হয়। আমার কাছে মনে হয় কিচ্ছু লাগবে না ভাই, ইফ ইউ জাস্ট গিভ কোয়ালিটি কন্টেন্ট। আপনি যদি রাইট টিজি ধরতে পারেন এবং রাইট ডেলিভারি দিতে পারেন কন্টেন্ট, আর কিচ্ছু লাগবে। আচ্ছা ভাই, ইউটিউব নিজে প্রমোট। একটু থামাই, আপনি এই যে একটা কথা বললেন যে মানে ভালো কন্টেন্ট দিলে আমার আর কোনো কিছু দরকার নাই, সেটা হোক এসইও, সেটা যেটাই হোক না। আমি এগুলো কিছু জানি না, ইউটিউব মার্কেটিং কিছু করি নাই। আমি জাস্ট ডেসক্রিপশনে ছোট্ট করে একটা মানে মোটামুটি আমার লেখাটা বড় দেয়, কারণ আমি লং ফর্ম কন্টেন্ট লিখে অভ্যস্ত সোশ্যাল মিডিয়া। তো আমি ইউটিউব ডেসক্রিপশনে বিশাল বড় বড় লেখা দিই ভাই, যে তেমন কিছুই করি না। আমি জাস্ট কোয়ালিটি কন্টেন্ট দিয়ে ইউটিউব দেখে নিয়ে প্রমোট করে নিয়ে আসে। আমার 78-80% ট্রাফিক ইউটিউব থেকে আসে। মানে ইউটিউব নিজে রেকমেন্ডেশন করে, নিজে প্রমোট, ইউটিউবের প্রমোশন থেকে আসে, ইউটিউব নিজে নিয়ে আসে। কারণ আপনার কন্টেন্ট অনেক ভালো হয়েছে, তো ইউটিউব দেখছে যে অনেক মানুষ দেখতেছে, এক্স্যাক্টলি, তাই আপনার কন্টেন্টটাকে সে প্রমোট করছে। ভাই, যে নতুন শুরু করছে তার এত টাকা পয়সা নাই, থাম্বনেলে ধরেন এডিটিং এর তো সে কোয়ালিটি কন্টেন্ট দিতেছে, সে কিভাবে করবে ভাই? কারণ তার তো টাকা পয়সা নাই। এখন তোমার তাইলে বুঝতে হবে তোমার বা ওই লোকের কাছে কোয়ালিটি বলতে সে কি বোঝে। ওকে, দেখো, কোয়ালিটি বলতে আমি মেন করতেছি কয়েকটা জিনিস, ভেরি স্পেসিফিক। এখানে মানে দ্বিধাদ্বন্দ্বের কোনো অবকাশ নাই। প্রথমত হচ্ছে কোয়ালিটি বলতে আমি বোঝাচ্ছি তোমার পডকাস্টের অডিওটা খুব ভালো হইতে হবে, ড্যাম লেভেলের ভালো হইতে হবে, যতটা ভালো পসিবল। সেকেন্ড হচ্ছে ভিডিওটা খুব ভালো হইতে হবে, খুব ভালো মানে 1080p এনাফ। হ্যাঁ, যদি 1080, এখনকার অনেক মোবাইল ক্যামেরায় ভাই 1080p-তে রেকর্ড করে, 1080p-তে রেকর্ড করে, রাইট। তোমার ডিএসএলআর দরকার নাই। তো কেউ যদি মনে করে ভাই আমি ডিএসএলআর এফোর্ড করতে পারতেছি না, ও ফাইন, তুমি তোমার মোবাইল দিয়ে শুট করো, ভালো একটা স্মার্টফোন কিনো। আমার মনে হয় 15-16 হাজার টাকায় যে মোবাইল বাজারে পাওয়া যায় ওটা 1080p। আমি নিজে কন্টেন্ট ক্রিয়েশন শুরু করছিলাম ভাই মোবাইল দিয়ে, এখন এখনকার মোবাইলগুলো মোর দেন এনাফ। কারণ আমাদের তো মানে আমি যখন প্রথম ডিএসএলআর কিনি 2008 সালে, তখন স্টিল ক্যামেরা ছিল, মানে ভিডিও ছিল না। ওই সময় 1080p-তে বিশাল ব্যাপার। এখনকার একটা মানে 14-15 হাজার টাকার মোবাইলেও 1080p-তে রেকর্ড করা যায়। হ্যাঁ, এবং এক্সপেন্সিভ 20-25 হাজার টাকার মোবাইলে দেখলাম যে 4K-ও আছে। ঠিক আছে, তুমি যদি ভালো একটা মেমোরি কার্ড কিনো বেশি করে, মানে 128 জিবির মেমোরি কার্ড যদি থাকে, 4K তো তুমি করতে পারবা, কোনো সমস্যা নেই। কিন্তু তুমি তুমি 1080p-তে করো, ওইটা এডিট করার সময় আবার 4K হয়ে যায়। তো তাহলে কি বললাম আমি, অডিও হইলো, ভিডিও হইলো। সেকেন্ড হচ্ছে তুমি রাইট টিজিটা টার্গেট করতে হবে, রাইট টিজি টার্গেট করে রাইট টপিকটা নিয়ে কথা বলতে হবে। আমি ইউটিউবে আমি আজকে দেখতেছিলাম সকালবেলা, আমি নাম বলবো না, ঠিক আছে, আমার যদিও খুব নাম বলতে ইচ্ছা করতেছে। আচ্ছা, এক ভদ্রলোক পডকাস্ট করতেছে, প্রায় 100-150 পডকাস্ট সে আপলোড করছে। হ্যাঁ, তার চ্যানেলের সাবস্ক্রাইবার হচ্ছে প্রায় 1 লাখের কাছাকাছি। আমি এক্সাক্ট ফিগারটা বললাম না, কারণ মানুষ খুঁজে বের করে ফেলবে। তার চ্যানেলের, আমি তো ইউটিউবের একটা এক্সটেনশন ইউজ করি, ওখানে গেলে চ্যানেলের টোটাল লাইফ টাইম ভিউ দেখা যায়। তার লাইফ টাইম ভিউ মাত্র 1.5 লাখ। ঠিক আছে, সে পডকাস্টে শুরু করেছে প্রায় 1 বছর উপরে হয়েছে। তো 1 বছর উপরে হয়েছে, আপনি পডকাস্ট আপলোড করেছেন প্রায় 100-150 মতো, 100-150 ভিডিও সে আপলোড করছে, তার লাইফ টাইম ভিউ 1.5 লাখ। আর আমার 6,000 সাবস্ক্রাইবার, আমি শুরু করেছি 2 মাস হয়েছে, 2 মাসে কিছু কম বেশি হবে, অলরেডি আমি 2 লাখ ক্রস করছি। মাশাআল্লাহ। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। মানে আমি এটা করে বলতেছি না, আমি অহংকার করে বলতেছি না, আমি মানে একটা রেশিও অ্যানালাইসিস করতেছি। মানে তার সাবস্ক্রাইবারগুলো যে ফেক, এটা যে কেউ একটু মানে একটা ক্লাস 5-এর একটা বাচ্চাও বুঝবে যে ফেক সাবস্ক্রাইবার। তা আমার কথা হচ্ছে ফেক করুক, সমস্যা নাই। মানুষ ফেক করে 5,000, 10,000 পর্যন্ত, ঠিক আছে। 10,000 সাবস্ক্রাইবার আমি টাকা দিয়ে কিনলাম, সমস্যা নাই। আমি 1 লাখ সাবস্ক্রাইবার ভাই কেন আমি টাকা দিয়ে কিনবো? মানুষ তো আমার ভিউ দেখেই বুঝবে যে এটা
ফেক। 1 লাখ সাবস্ক্রাইবার যে লোকের, তার ভিউ কি 5,000 মানে 1,000 2,000 3,000 এরকম হবে? তার ভিউ তো কমপক্ষে 10-20 হাজার হওয়ার কথা। ভাই এখানে একটু থামাই, যে যেটা বললেন না ফেক সাবস্ক্রাইবার, আমি একটা জিনিস অ্যাড করি, সেটা হইতেছে বাংলাদেশেরই আমাদের লাইনেরই একজন আছে ডিজিটাল মার্কেটার, বললাম না নাম, বললাম না, নাম বললো না, ঠিক আছে। আমার এটা এমন একটা প্রতিষ্ঠানে আমি দেখছি জিনিসটা, যে প্রতিষ্ঠানের নামও বলতেছি না, আমার খুবই কাছের প্রতিষ্ঠান, তারপরে বলতেছি না নামটা। তো ওইখানে কন্টেন্ট ক্রিয়েশন শিখানো হয়, এটা কি বলা উচিত হয়েছে কিনা জানি না। উনি 1 লাখ সাবস্ক্রাইবার যখন হয়েছে, তখন ওই প্রতিষ্ঠান থেকে ওনাকে সম্বর্ধনা জানানো হয়েছে যে আপনার 1 লাখ সাবস্ক্রাইবার হয়েছে। আমি ওনার চ্যানেলে গেছি, চ্যানেলে আমি চিন্তা করতেছি আমাদের সাথে একটা স্টুডেন্ট দেখি যাই কি অবস্থা, কি করছে। যাই দেখতেছি কি ভাই, আপনি সেম যে কথা বলছেন সেম এইটাই, প্রত্যেকটা ভিডিওতে 1 লাখ সাবস্ক্রাইবার হয়েছে, প্রত্যেকটা ভিডিওতে 50টা ভিউ, 60টা ভিউ। তারপরে ফেক এগুলা। আমি একটু পিছনে গেলাম, কারণটা কি, 1 লাখ হলে কি হবে? পরে যে দেখি ভাই অনেক আগের সালমান খান শাহরুখ খানের পুরান ছবি সেখানে। কেন ইমাজিন, অনেক আগে তাদের ছবি ছেড়ে রাখছে, ওগুলাতে কয়েক মিলিয়ন ভিউ, বুঝছেন তো সাবস্ক্রাইবার কোন জায়গা থেকে আসছে। ওই জায়গা থেকে সাবস্ক্রাইবার সে পাইছে, তারপরে সে কন্টেন্ট মানুষ, ওগুলো ঢাকা পড়ে গেছে। আমি পরে ও পুরানগুলাতে গেছি। যাই হোক, যে প্রতিষ্ঠানটা করতেছে সে, আমি জানি যে আমার এই কথাটা শুনে সে বুঝতে পারছে যে আমি কার কথা বলতে চাইছি, যাক তারা এটা ফিক্স। আমি তাদেরকে বলছি, ভাই আপনি কিন্তু ওনার চ্যানেলটা দেখছেন, চ্যানেলটা দেখিয়ে না। আমার কথা হইলো কি ভাই, তুমি যদি ফেক সাবস্ক্রাইবার কিনতে চাও, তুমি 5,000 কিনো, 10 পর্যন্ত কিনো, কিন্তু তুমি 1 লাখ কোন আক্কেলে কিনো ভাই? 1 লাখ 1 লাখ এটা কি জোক নাকি, ফাইজলামি নাকি এটা? বুঝতেছো, অনেক 10,000 পর্যন্ত ফেক কিনো, সমস্যা নাই। ওকে কিনতে মন চাইছে, ওকে হয়তো কাউকে দেখাইতে হবে যে ভাই আমার, ওকে ফাইন, 10,000 পর্যন্ত এলাও করা যায়। 10,000 তুমি সাবস্ক্রাইবার কিনো টাকা দিয়ে, তার 1 লাখ ভাই, 1 লাখ তুমি কিনছো, কি ওইটা কোনো হইলো কিছু? তো এটাতে হয় কি, পাবলিকে তো ওই লোকের প্রতি আস্থা থাকবে না যে লোকটা একটা ফেক বাটপার। আমার কথা হচ্ছে যে কোয়ালিটি কন্টেন্ট তুমি যদি দাও, সাবস্ক্রাইবার তো এমনিই বাড়বে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে, আমি যেই প্রসঙ্গে এই কথাটা বললাম, ওই পডকাস্টের চ্যানেলের প্রসঙ্গটা আসলো, যে নর্মালি হয় আমরা যেটা দেখেছি, তোমার ভিউ থাকবে প্রচুর, কিন্তু একটা ভিউ হইতে পারে 30-40 হাজার 50 হাজার একটা ভিডিও, তার এই না যে তোমার অনেক সাবস্ক্রাইবার থাকবে। যেমন আমাদের চ্যানেলে, আমার পডকাস্টের চ্যানেলে এখন পর্যন্ত একটা ভিডিও আছে যেটা প্রায় 90,000 ভিউ হয়েছে। তো এই কারণে অনেকের মধ্যে বলতে পারে, ওই ভিউটা দেখে অনেকে ভাবতে পারে নিশ্চয়ই প্রলয় ভাইয়ের পডকাস্টের 10-12 হাজার সাবস্ক্রাইবার, নাহলে তো 90,000 ভিউ হইতো না, 90,000 ভিউ হইতো না, এরকম ভাবতে পারে, রাইট? কিন্তু গিয়ে দেখো 7,000ও হয় নাই। আমার 7,000 হয়ে যাবে হয়তো আগামী 2-3 দিনের মধ্যে। তার কি, আমার এখনো 7-8 হাজার সাবস্ক্রাইবার, আমি 90,000 ভিউ পাইছি। সো ভিউটা অলওয়েজ বেশি থাকবে তোমার সাবস্ক্রাইবারের চাইতে। কিন্তু এরকম না, তোমার 1 লাখ সাবস্ক্রাইবার হয়েছে কিন্তু তোমার ভিউ হয়েছে 2-3, উল্টাটা হওয়া ভেরি হাইলি আনলাইকলি, হওয়ার কথা না। এটা যদি হয় তাহলে বুঝতে হবে এখানে ঘাপলা আছে। উল্টাটা হয়, ভিউ অনেক বেশি থাকে, সাবস্ক্রাইবার এত থাকে না। এটা মোটামুটি সব নিষ্ক্ষেত্রেই আমি এটা দেখছি, প্রচুর ভিউ হয়। আমি দেখে ভাবি যে এত যেহেতু ভিউ হয়েছে না, নিশ্চয়ই তার 20-30 হাজার সাবস্ক্রাইবার, গিয়ে দেখি 5,000 সাবস্ক্রাইবার, 6,000 সাবস্ক্রাইবার, ঠিক আছে, এরকম হইতে পারে। সো অলওয়েজ ভিউ এর চাইতে সাবস্ক্রাইবার অনেক কম থাকবে, অনেক কম থাকবে সাধারণত। কিন্তু যদি উল্টাটা হয়, তোমার ভিউ কম সাবস্ক্রাইব অনেক বেশি, এইটা হওয়ার চান্স খুব কম, খুবই কম, হাইলি আনলাইকলি। বুঝতে হবে বড় ধরনের ঘাপলা আছে তোমার এখানে। তো এই হচ্ছে ঘটনা নর্মালি। এই কারণে ঘাপলাটা কি, প্রথম ঘাপলাটা হচ্ছে তুমি ফেক সাবস্ক্রাইবার নিয়েছো। সেকেন্ড ঘাপলাটা হচ্ছে ইউ ক্যান নট ডেলিভার দ্য কন্টেন্ট ইউর টার্গেট অডিয়েন্স ওয়ান্টস। হচ্ছে তুমি এমন কন্টেন্ট দিচ্ছ যেটা তোমার টার্গেট অডিয়েন্স পছন্দ করছে না। সে যেই টাইপের কন্টেন্ট বানায় ওগুলো পাবলিকের মাথার, জেনারেল পাবলিকের মাথার উপর দিয়ে যায়। হ্যাঁ, খুবই রিলেভেন্ট, খুবই খুব জটিল, অপ্রয়োজনীয়, দুর্বোধ্য এই টাইপের। নিচে কমেন্ট করে পাবলিক ধুয়ে ফেলছে তার একটা পোস্টে দেখলাম যে হোস্ট এত কথা বলতেছে, হোস্টই তো বেশি কথা বলতেছে, তাই লাগে এত দরকার কি? হ্যাঁ, সো আমার ক্ষেত্রে যেটা হয়েছে, হ্যাঁ এটা কিছু কিছু ক্ষেত্রে হয়, আমাকেও অনেকে করেছে, আমিও ব্যাশিং খাইছি অনেক। যেমন খালিদ ফারহানের যেই ভিউ, পডকাস্টটা ভিউ হয়েছে, প্রচুর ভিউ পাইছি, কিন্তু এই বিনিময়ে পাবলিক এসে আমাকে অনেক বকাঝকা করছে যে পডকাস্ট হোস্ট বেশি কথা বলে, হোস্ট এত বেশি কথা বলতেছে কেন? তার একটা কারণ হচ্ছে ওই লোকগুলো আমাকে চেনে না। হ্যাঁ, আমিও যে একটা ভ্যালু দিতে পারি, আমি একজন বেস্ট সেলিং অথর, একজন কন্টেন্ট মার্কেটার, একজন মার্কেটিং প্রফেশনালস, এবং খালিদ ফারহানের সাথে আমার অনেক বছরের সম্পর্ক, এবং ওর সাথে আমার একসাথে কাজ করেছি, হি ইজ ওয়ান অফ মাই বাডি এই টাইপের। হ্যাঁ, সো আমরা একটা আড্ডার ছলে কথা বলছি। আর আড্ডাতে তো ইন্টারভিউর মতো কথা হয় না যে আমি যেমন তোমার সাথে এরকম আড্ডা মারতেছি, তুমি তো সিরিয়াল ধরে ধরে প্রশ্ন করতেছো না সাংবাদিকদের মতো, তোমার যখন যা প্রশ্ন আসতেছে করতেছো, আমি এরকমই তো হওয়া উচিত পডকাস্ট। কিন্তু পাবলিক এক্সপেক্ট করে কি, তুমি একটা প্রশ্ন করবা, আমি বলবো,
আবার আমি শেষ করবো, তুমি আরেকটা প্রশ্ন করবো, আমি বলবো এরকম। তো পাবলিক এসে বলতেছে মানুষ এই পডকাস্ট মানে হোস্টটাতে কথা বলতেছে কেন, তার ওয়ান অফ দ্য রিজনস হচ্ছে তারা খালিদ ফারহানের কথা শুনতে আসছে। তারা খালিদ ফারহানের অডিয়েন্স, আমার অডিয়েন্স না। দ্যাটস দ্য পয়েন্ট। কি বলছি বুঝছো? যেহেতু খালিদ ফারহান শেয়ার করেছে, খালিদ ফারহান প্রমোট করছে আমার পডকাস্টটাকে, তো স্বাভাবিকভাবে আমার পডকাস্টে খালিদ ফারহান অডিয়েন্স আসছে। খালিদ ফারহান অডিয়েন্স তো আমার কথা শুনবে না, খালিদ ফারহানের কথা শুনবে। তো যখন আমি কথা বলছি একটা কথা, মানে ছোট্ট একটা কথা, সেটাও ওদের কাছে বিরক্ত লাগতেছে। সো আমি পুরো সাইকোলজিটা বুঝছি, এবং এইটা নিয়ে নাফিস সেলিম সাদেক ভাইয়ের সাথে আমার পডকাস্ট এটা নিয়ে আলাপ হইতেছিল। সো এটা দেখে নিও, তোমার পডকাস্টে অনেক হেল্প হবে। তো ওইখানে আমি একটা গুরুত্বপূর্ণ ব্যাপার আমি শিখছি, যেটা নাফিস ভাই এবং সাজাদ ভাই আমাকে বলেছিলেন, প্রলয় ভাই আপনি এমন অডিয়েন্স বিল্ড করেন যারা টপ 1% পডকাস্টের কথা শুনবে, নট নাফিস সেলিম, নট খালিদ ফারহান, নট XYZ। তাইলে হবে কি, তাইলে দেখবেন আপনারা গ্রো করবেন। আমরা এমন লোকটা আনছি, এটা আমাদের শিখতে অনেক সময় লাগছিল। তারা বলতেছিল, আমরা প্রথমে দেখলাম যে যেই সেলিব্রিটিকে আনতাম বা যাকে গেস্টকে আনতাম, ওই গেস্টের অডিয়েন্স শুনতো। তো পরে দেখলাম যে গেস্ট যখন চলে যায়, তখন দেখলাম আমাদের ড্রপ করে, আমাদের কথা শোনার জন্য আর কেউ আসে না। তো পরে এটা আমাদের জন্য লার্নিং ছিল যে আমরা তখন চেষ্টা করলাম যে টু সেন্স পডকাস্টের কথা শোনার জন্য মানুষ আসবে, কোনো সেলিব্রিটির কথার জন্য না, মানে কোনো কিছু। টু সেন্স পডকাস্টে যে গেস্ট আসবে সেই গেস্টের কথা শোনার জন্য মানুষ আসবে, কোনো নির্দিষ্ট কোনো গেস্টের কথা শোনার জন্য না। এইটা যদি বিল্ড করতে পারেন তাহলে ইউ আর সাকসেসফুল। তখন আমার মনে হলো যে এই কারণেই আমি গালিগুলা খাইছি বললো। এবং তারাও বলতেছিল, প্রলয় ভাই শুরুতে আমরাও গালি খাইছি অনেক, কারণ এই লার্নিংটা আমরা বুঝতাম না। কারণ সে তো তার অডিয়েন্স, খালিদ ফারহান অডিয়েন্স আসছে আমার কথা শুনে, ওদের কাছে খারাপ লাগবে। ও সে তো খালিদ ফারহানের কথা শোনার জন্য আসে, আমার কথা শোনার জন্য তো আসে নাই। তো এই কারণে আমরা এখনও চেষ্টা করতেছি 1%। আমার মনে হয় অল্প একটু হয়েছে, হয়তো অল্প কিছু আমরা এটা অ্যাচিভ করতে পারছি, এখন অনেক দূর যাওয়ার বাকি। এখন কিছু মানুষ শুধুমাত্র টপ 1% পডকাস্টের কথা শোনার জন্য আসে, এটা আমাদের জন্য একটা বড় সাকসেস। আর আরেকটা যেটা বলতেছিলাম, যেটা তুমি তোমার তো অ্যান্সার ইউর কোশ্চেন, যে কোয়ালিটি কন্টেন্ট যদি কেউ না পারে সস্তায় কীভাবে করতে পারে, রাইট টিজিটা সিলেক্ট করতে হবে। ভিডিও অডিও কোয়ালিটি এনশিওর করার পর এখন বাজারে তুমি যদি বাইতুল মোকাররমে যাও, অনেক সস্তায় ভালো কোয়ালিটির পাবা। মানে ভালো কোয়ালিটি বলতে বোঝা যাচ্ছি তোমার কাজ চলে যাবে, ঠিক আছে। পরে যখন তুমি আস্তে আস্তে আর্ন করা শুরু করবা, স্পন্সর পাওয়া শুরু করবা, তখন ভালো করে বেশি করে টাকা ইনভেস্ট করতে পারো। কিন্তু শুরুতে অল্প করে শুরু করতে পারবা, কোনো সমস্যা নেই। এটা একটা করা যেতে পারে। আরেকটা করা যেতে পারে কোলাবোরেশন করে। ধরো কোলাবোরেশন অফার দেওয়া যেতে পারে, যে কোনো একটা স্টুডিও বা এমন হইতে পারে যে ভাইয়া ঠিক আছে, আমি একটা সারাদিনের জন্য শ্যুট করলাম, যেখানে আপনাদের সবচেয়ে মানে যেখানে ব্যস্ততা আপনাদের কম থাকে যেই দিনে, এবং আমি আপনার কোনো প্রোডাক্ট বা সার্ভিসকে বা আপনার স্টুডিওকে আমরা একটু প্রমোট করে দিব। আপনি আমাকে একটা বড় ধরনের ডিসকাউন্ট দেন, অন্য কোনোভাবে আমার যদি ক্লায়েন্ট আসে, সেই ক্লায়েন্ট আপনাকে ফরওয়ার্ড করে দিব। তাহলে স্টুডিওর সাথে একটা কোলাবোরেশন আসলে ওই টাকাটা বেঁধে যাচ্ছে, ঠিক আছে। আর এইটা যদি একেবারেই না হয়, এবং বাসাতে বা কোনো ইয়েতে, যেমন আমার এক ফ্রেন্ড পডকাস্ট শুরু করেছিল গ্যারেজ থেকে, ওদের বাসার গ্যারেজটা সুন্দর করে সেট আপ করে লাইট কিনে, লাইট কিনছে, এরকম দামি লাইট না, মানে রিং লাইট দিয়ে শুরু করছে। যদিও কন্টিনিউ করতে পারে না খুব বেশি দিন, কিন্তু শুরুটা করা যায়। কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে সেট আপ না। এটা নিয়ে আমরা অলরেডি কথা বলেছিলাম নাফিস সেলিম ভাই এবং সাদেদ ভাই। তো ওনারা বলতেছিল যে মানুষ মনে করে যে পডকাস্টের মূল জিনিসটা হচ্ছে দামি গিয়ার, হ্যাঁ ভিডিও, এগুলো আসলে ফ্যাক্ট না। ফ্যাক্ট হচ্ছে যে আপনি কোন গেস্টকে নিয়ে আসতেছেন, তাকে দিয়ে কী ভ্যালু পৌঁছাতে চাচ্ছেন আপনার অডিয়েন্সকে। অডিওটা ঠিক আছে কিনা, অডিও ইজ মোস্ট ইম্পর্টেন্ট, ভিডিওর চাইতে অডিওটা বেশি ইম্পর্টেন্ট। কারণ অনেকে পডকাস্ট ড্রাইভ করতে, আমি অস্ট্রেলিয়াতে জগিং করতে ড্রাইভ করতে পডকাস্ট শুনতাম, বাংলাদেশেও অনেকে পডকাস্ট শুনে কাজ করতে। কারণ ভিডিওতে সময় করে তো অনেকে 1-1.5 ঘন্টা পডকাস্ট দেখার সময় সুযোগ হয় না। সো এই কারণে যদি অডিওটা ভালো হয় তাহলে তাদের জন্য ইজি হয়। সো এই কারণে অনেকে ক্যামেরায় এত বেশি ফোকাস দেয়, অডিওতে ফোকাস দেয় না। তো আমাদের রিসেন্টলি একটা পডকাস্টে একটা ব্লান্ডার হয়েছিল পডকাস্টে, মানে অডিওতে। সো এইটা আমাদের অনিচ্ছাকৃত, এবং মাল্টিপল গেস্ট আসার ফলে এটা হয়েছে। নর্মালি তো আমাদের একটা গেস্টই থাকে একটা পডকাস্টে। তো ওই সময় নাফিস ভাই, সাদেদ ভাই দুজনে আসছিলেন গেস্ট হিসেবে, এবং আমাদের এটার জন্য আসলে প্রিপারেশন ছিল না। তো এই কারণে ছোট্ট একটা ব্লান্ডার হয়ে গেছিলো। তো এটা আমাদের জন্য একটা বড় লার্নিং ছিল। তো এরপরের থেকে আমরা মানে অডিওর ব্যাপারে খুব মানে থাকি, সাবধান থাকি। আর তো এই আর কি। তো এখন টেকনিক্যাল ব্যাপারগুলো বাদেও সঠিকভাবে কি ভ্যালু প্রচার দেওয়া যাচ্ছে, কি টপিক নিয়ে কথা বলা হচ্ছে, তারপরে ওইটা অডিয়েন্সের কাছে ওইটা রেলেভেন্ট কিনা, অডিয়েন্স ওইটাকে ইম্পর্টেন্ট মনে করছে কিনা, এই ব্যাপারগুলো আমি বোঝাচ্ছি কোয়ালিটি বলতে। সো এই কোয়ালিটি যদি তুমি এনশিওর করতে পারো, ভাই ট্রাস্ট মি, ইউটিউব তোমাকে প্রমোট করবে, ইউটিউব নিজ দায়িত্বে তোমার কন্টেন্ট প্রমোট করবে। ভাইয়া, হাউ ডু ইউ ফিল যে যখন মানে মানুষ আপনাকে বলবে যে ভাই
টপ 1% পডকাস্ট তো হচ্ছে গিয়ে খালিদ ফারহানের কারণে, নাফিস সেলিম, সাজ্জাদ এরা আসছে, এই কারণে এটা মনিটাইজেশন হয়েছে, দাঁড়াইছে। হাউ ডু ইউ ফিল ওই সময় যে ভাই এটা কি কেমন কথা? মানে আচ্ছা না, এইটা আমি বলবো এটা খুব সত্যি কথা। মনিটাইজেশন অনের কথা কেউ যদি বলে, খালিদ ফারহানের অবদান আছে। যদি 34,000 আমাকে ভিউ দিছে খালিদ ফারহানের অডিয়েন্স থেকে, সো এখান থেকে নিশ্চয়ই পাবলিক ওয়াচ শহরে, এটা তারা তো, আমি তো বলবো হ্যাঁ ঠিকই বলছে তারা, যদি মনিটাইজেশন অনের কথা বলে। কারণ শুরুতে খালিদ ফারহান একটা দিছে মোহামেন পাটোয়ারি থেকে একটা ভালো অর্গানিক ভিউ আসছে, তো এরা আমাকে অনেক কন্ট্রিবিউট করছে ইয়েতে। কিন্তু কেউ যদি বলে যে খালিদ ফারহানের কারণে প্রলয় হাসানের চ্যানেলটা উঠছে টপ, এইটা আমি মানবো না। মনিটাইজেশনটা আমি মানবো, কারণ এটা সত্যি কথা। কিন্তু হ্যাঁ, খালিদ ফারহান ওয়ান অফ দ্য কন্ট্রিবিউটর্স, মোহামেন পাটোয়ারি ওয়ান অফ দ্য কন্ট্রিবিউটর্স, চায়না থেকে যে প্রোডাক্ট আনলাম এনামুল স্যারের ওয়ান অফ দ্য কন্ট্রিবিউটর্স, সবগুলো মিলাই হয়েছে আমার পডকাস্ট। তো পডকাস্টের গেস্টরাই তো পডকাস্ট উঠাবে, আমি এই জন্যই তো তাদেরকে নিয়ে আসছি আমরা, তাই না? যে আমাদের গেস্টদের কথা আমাদের অডিয়েন্সরা শুনবে, শুনে ভ্যালু পাবে এবং তারা বেশি করে ওয়াচ করবে, বেশি করে ভিউ পাবে, আমার সাবস্ক্রাইবার বাড়বে, ভিউ বাড়বে, এই জন্যই তো আনা, তাই না? আমি তো এখানে মানে চ্যারিটি করার জন্য আসি নাই, এমন এত একটা এক্সপেন্সিভ প্রজেক্ট শুরু করি নাই। সো এই আর কি। মানুষজনের এরকম অনেক কোয়েশ্চেন থাকে, ঠিক আছে? যেমন আমি সাজ্জাদ ভাইয়ের সাথে আপনার মানে অনেক আগে প্রায় মনে হয় দেড় মাস হয়ে গেছে ওনার সাথে একটা পডকাস্ট শ্যুট করছি। আমি এমন ভাই কোয়েশ্চেন ওনারা করছি যেগুলো ভাই বাংলাদেশে কেউ ওনার করে নেই। আচ্ছা, অদ্ভুত কোয়েশ্চেন। আচ্ছা, যেমন আমি কয়েকটা আপনারা বলি, মনে করেন 2 পডকাস্ট ওনারা করে, ভাই নাফিস ভাই এবং সাজ্জাদ ভাই মিলে। অনেকের মাথায় একটা কোয়েশ্চেন জাগে, এই দুইটা মানুষ আজায় বেচাল পারে 2 পডকাস্টে বসে বসে, এইগুলো না করে তারা যদি অন্য কিছু করে তাহলে তারা আরো বেশি টাকা কামাতে পারবে। গুড পয়েন্ট। আবার অনেকে আছে একটু বেশি প্রোডাক্টিভ, তারা বলে কি ভাই এটা কি কোনো প্রোডাক্টিভ সময় হলো, এই সময় যদি অন্য জায়গায় সময় দেয় তাহলে তো তার প্রোডাক্টিভিটি আরও বেশি বেড়ে যাবে। কেন করে? সিম্পল অ্যান্সার ভাই, বাইরে খুব সুন্দর একটা অ্যান্সার দিছে ভাই। সেটা বলছে ভাই পডকাস্ট করে টাকার জন্য না ভাই, পডকাস্ট যদি টাকার জন্য। এখানে 2টা পয়েন্ট, একটা হচ্ছে নিজের ব্র্যান্ডিং, সেটা যদি আপনার কোনো কোম্পানি দেখাবে যেটা দেশের, এটার একটা ব্র্যান্ডিং হলো, আপনার মার্কেটে একটা অথরিটি স্টাবলিশ হলো, আপনি মানুষজনকে হেল্প করতেছেন। আপনি যখন মারা যাবেন তখন আপনার এই জিনিসপত্রগুলোই থাকবে যে ভাই আমি এই কাজগুলো করে গেছি। ওই একটা পডকাস্ট দেখার কারণে যদি একটা মানুষ হিন্দু থেকে মুসলমানও হয়ে যায়, তাও তো ভাই এটা মনে করেন অনেক বড় একটা বিশাল বড় পাওয়া। ট্রু। এই একটা কারণে মানে এরকম অনেকগুলো কোয়েশ্চেন, 2 পডকাস্ট কি ভাই নীলের কারণে উঠছে, এরকম অনেক কোয়েশ্চেন টোয়েশ্চেন। সো ভাই ব্যাক টু দ্য পয়েন্ট, যেটা বলতে চাচ্ছিলাম যে প্যাসিভ জার্নাল, আমি জানি আপনার একটা কোর্স আছে যেটা বলতেছিলাম আমরা কন্টেন্ট মার্কেটিং নিয়ে। আমাকে একটু বলেন এই কোর্সটা যদি কেউ করে তাহলে সে কীভাবে টাকা পয়সা আয় করতে পারবে আপনার এই কোর্সটা দেখে? আচ্ছা, কোর্সে অলরেডি আমি শেষের দিকে একটা মডিউল অ্যাড করেছিলাম, একটা বা দুইটা, যেখানে এটা বলেছিলাম আমি যে কীভাবে টাকা পয়সা আর্ন করা যাবে দেশের বাইরে এবং দেশের ভিতরে। আমাকে খালিদ ফারহান বলেছিল যে প্রলয় ভাই এটা একটু অ্যাড করে দিয়ে, পরে আমি এটা আবার অ্যাড করে দিয়েছিলাম। তো এখানে অনেকভাবে করা যায়, আমি একটু সংক্ষেপে বলি এটা, কারণ অলরেডি বিস্তারিত বলেছি আমি কোর্সে। তো অনেকে, যেহেতু তুমি আমাকে প্রশ্নটা করলা, প্রথমত এটা শুধু কোর্সে না, প্যাসিভ জার্নাল কোর্সে না, যে কেউই কন্টেন্ট মার্কেটিং শিখে তারা বেশ কয়েকভাবে আর্নিং শুরু করতে পারে। প্রথমত হচ্ছে তারা ছোটো একটা এজেন্সি লঞ্চ করতে পারে। এজেন্সি লঞ্চ করে, যেমন বাংলাদেশে এখন কয়েক লাখ কমার্স উদ্যোক্তা, কমার্স এবং কমার্স বিশেষ করে, মানে হচ্ছে যারা ফেসবুক পেজের মাধ্যমে ব্যবসা করে, এত বড় একটা অডিয়েন্স, এই অডিয়েন্সকে ঠিকমতো ক্যাটার করার মতো সঠিক সংখ্যক পর্যাপ্ত পরিমাণ এজেন্সি বাংলাদেশে নাই বা ঢাকাতে নাই। সো এখান থেকে তারা শুরু করতে পারে। আরেকটা সুবিধাটা হচ্ছে যে এখানে মানে ঢাকায় থাকতে হবে এমন কোনো কথা নেই, তুমি চাইলে চিটাগাংয়ের একটা গ্রামে থেকেও তুমি শুরু করতে পারো। যেমন আমাদের যে ভিডিও এডিটর, সে ঢাকার বাইরে থেকে কাজ করে, একটা রিমোট, আমাদের ইনহাউস একটা ভিডিও এডিটর আছে, আবার রিমোট একটা ভিডিও এডিটর আছে, 2 জন কাজ করে। সো তুমি চাইলেও একটা এজেন্সি লঞ্চ করে কাজ করতে পারো। তোমার এজেন্সি লঞ্চ করতে কী দরকার? একজন গ্রাফিক ডিজাইনার, একজন ভিডিও এডিটর, একজন কি অ্যাকাউন্টস ম্যানেজার, একজন কন্টেন্ট রাইটার, একজন মিডিয়া বায়ার, এই 5 জন হলে শুরু করে দিতে পারো। এখন তুমি ফাইন্ড আউট করো তুমি কোনটা কাজ পারো। তুমি কি মিডিয়া বাইং ভালো পারো? মিডিয়া বাইং বলতে আমি বোঝাচ্ছি ফেসবুকে অ্যাড রান করা, বা মেটাতে অ্যাড রান করা, গুগলে অ্যাড রান করা, টিকটক বা লিঙ্কডিনে এখন অতটা আমাদের নাই, তবে আসতেছে। সো মানে ডিমান্ডটা তৈরি হচ্ছে। সো এখন মেটার অ্যাডের চাহিদাটাই বেশি। সো তুমি যদি অ্যাড রান করতে পারো, সো এটা তোমার জন্য একটা প্লাস পয়েন্ট। তোমার বাইরে থেকে মিডিয়া বায়ার হায়ার করতে হচ্ছে না, তুমি তোমার ক্লায়েন্টের মিডিয়া বাইং নিজেই করতে পারছো। তুমি যদি গ্রাফিক ডিজাইনিং পারো তাহলে তুমি নিজেই গ্রাফিক ডিজাইন করতে পারছো, তোমাকে ডিজাইনার হায়ার করতে হচ্ছে না। ভিডিও এডিটর বেলাও সেম, তারপরে তুমি কন্টেন্ট রাইটিংয়ের বেলাও সেম, ঠিক আছে? তুমি বাইরে থেকে হায়ার করতে চাই, তুমি কমিউনিকেশনে ভালো, তুমি ক্লায়েন্ট কমিউনিকেশন করো, ক্লায়েন্ট নিয়ে আসো, নিয়ে এসে তুমি কাজ ডিস্ট্রিবিউট করে দাও। ডিজাইনারকে বলো ভাই আমার ডিজাইন দরকার মাসে 10টা বা 15টা, তুমি এডিটরকে বলবো ভাই আমার মাসে 3টা ভিডিও দরকার বা 4টা। বা আপনি আমার বলেন হাউ টু গেট ক্লায়েন্টস, আমি একটা ক্লায়েন্ট কীভাবে পাবো? আমি যখন করেন কন্টেন্ট মার্কেটিং এটা করলাম, কীভাবে ক্লায়েন্ট পাবো? ওকে, আমি আগে এটা শেষ করি যে কীভাবে টাকা আর্ন করা যায়, এজেন্সি করে একটা টাকা আর্ন করা যায়। তুমি মনে করো যে না ভাই আমার এখন এজেন্সি করবো, আমি নিজে করতে যাচ্ছি। ওকে, তুমি আগে একটা দিয়ে শুরু করো। তোমার
ইন্টারেস্টটা কী। ধরো কন্টেন্ট মার্কেটিংয়ের ক্ষেত্রে তুমি কোন কন্টেন্টটা নিয়ে কাজ করতে তুমি বেশি প্যাশনেট ফিল করো বা বেশি কমফোর্টেবল ফিল করো, বা তোমার কোন লাইনে ভালো স্কিল আছে। এটা কি তোমার ডিজাইনিং, নাকি এডিটিং, নাকি মিডিয়া বাইং, নাকি কমিউনিকেশন, নাকি ভিডিওর সামনে এসে কথা বলা। যেটা হয় ওটা তুমি খুঁজে বের করো, ওটা নিয়ে কাজ করো, কোনো সমস্যা নেই। ফর এক্সাম্পল তুমি বলতে পারো ভাইয়া আমার কোনো টেকনিক্যাল স্কিল নাই, আমি ফটোশপ কীভাবে রান করতে হয় জানি না, আমি ক্যাপকাট পারি না, আমি অ্যাডোবি প্রিমিয়ার প্রো পারি না, আমি কী পারি, ক্যামেরার সামনে কথা বলতে পারি। ওকে ফাইন, কোনো সমস্যা নাই। তুমি বিয়ে কন্টেন্ট ক্রিয়েটর, তুমি একটা স্ট্যান্ড কিনো, 1200 টাকা নেয়, 1000 থেকে 1200 টাকা নেয় একটা স্ট্যান্ডের দাম। এই বায়তুল মোকাররমে আমি নিজে কিনছি কিছুদিন আগে 2টা। ক্যামেরাটা ওখানে সেট করে তোমার সামনে ক্যামেরাটা অন করে গিয়ে কথা বলো। তুমি তোমার নিজের একটা অডিয়েন্স বিল্ড করার চেষ্টা করো সোশ্যাল মিডিয়ায়, সেটা লিঙ্কডইনে হোক, সেটা টিকটকে হোক, সেটা তোমার ফেসবুকে হোক। হ্যাঁ, ফেসবুকে করাটা ইজি। তবে আরেকটা এটা একটা আছে, টিপস হলো যে কোনো একটা প্ল্যাটফর্ম টার্গেট করো। অনেকেই ভুল করে যে একসাথে 4-5টা প্ল্যাটফর্ম কন্টেন্ট আপলোড করা শুরু করে, সেভাবে 4-5টা প্ল্যাটফর্মে তার অডিয়েন্স তৈরি হবে, বাট এরকম কিছু না। বড় বড় এক্সপার্টরা বলেন যে কোনো একটা প্ল্যাটফর্ম টার্গেট করো, বাকি প্ল্যাটফর্ম ওই একটা প্ল্যাটফর্মে যখন তুমি ফ্যান ফলোয়ার পাওয়া শুরু করবা, বাকি প্ল্যাটফর্মে তোমার করাটা ইজি হয়ে যাবে। এটা আমার ক্ষেত্রে কাজ করেছে। যেমন আমার প্রথমে, এখন ফেসবুকে প্রায় 30-35 হাজার আমার ফলোয়ার। আমি প্রথমে ফেসবুকে আমি লেখালেখি শুরু করেছি এবং কন্টেন্ট মার্কেটিং শুরু করেছি। আমি শুরু করি কন্টেন্ট মার্কেটিং, মানে কন্টেন্ট নিয়ে লেখালেখি, মার্কেটিং, ব্র্যান্ডিং, কেস স্টাডি, বিজনেস কেস স্টাডি, এগুলো নিয়ে লেখালেখি শুরু করি 2018-19 সালের দিকে। তারপর করোনার সময় একটা ভালো বুম হয়। তার আগের সময়টাতে আমি ক্রিয়েটিভ রাইটিংস করতাম, ওগুলোর কোনো মনিটরি ভ্যালু ছিল না খুব একটা। তো তারপর আমি এই লাইনে চলে আসি আমার MBA-র সময়। এটা আমাকে হেল্প করে খুব। ওই সময়টাতে আমার মানে রিয়েলি আমি একটা ভ্যালু দেওয়ার চেষ্টা করলাম এবং আমার অডিয়েন্স তৈরি হইলো। প্লাস সেই সাথে একই সময় আবার ফেসবুকে ই-কমার্স, কমার্স উদ্যোক্তারাও বাড়লো, তাদেরও এই কন্টেন্ট কনজিউম করার একটা চাহিদা তৈরি হলো। মানে একই সাথে আমি গ্রো করেছি, আমার অডিয়েন্সরাও গ্রো করেছে, যার ফলে এই সিনক্রোনাইজেশনটা আমার খুব চমৎকার কাজ করেছে। এটা কিন্তু প্ল্যান মাফিক করি না, অটো হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো এখন যেটা বলছিলাম, ওই সময়টাতে তুমি যদি টার্গেট করো যে হ্যাঁ আমি এদেরকে ক্যাটার করব, তাহলে দেখো যে একটা বড় ধরনের একটা অডিয়েন্স পাওয়া। ফর এক্সাম্পল আমি যখন ফেসবুকে আমার ফ্যান ফলোয়ার গ্রো করলো, তখন আমি যখন দেখা গেল যে আমি এরপরে আমি ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট খুললাম, অটোমেটিকলি দেখা যাচ্ছে যে এক সপ্তাহের মধ্যে আমার 1-1.5 ফলোয়ার হয়ে গেছে। কারণ ফেসবুকে যারা আমাকে ফলো করতো তারা আমার ইনস্টাগ্রামে ফলো করা শুরু করেছে, তারা জানে প্রলয় হাসান কি, এবং এই লোকটাকে আমরা ফলো করলে এই ভ্যালুটা পাবো। যেটা আমি যদি একদম জিরো থেকে শুরু করতাম এই ফেসবুকে এবং ইনস্টাগ্রামে, তাইলে আমার মনে হয় না এত ফ্যান ফলোয়ার পেতাম। সেম গোজ ফর লিঙ্কডিনে যখন আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করছি, অটোমেটিক মানুষজন আমাকে রিকোয়েস্ট পাঠানো শুরু করেছে। অথচ লিঙ্কডিনে কিন্তু আমি কন্টেন্ট দিয়েই শুরু করি নাই, মানুষজন চিনেই না, তারা আমাকে চিনছে ফেসবুক থেকে। আচ্ছা, ফেসবুকের প্রলয় হাসানকে আমি লিঙ্কডিনে পাইছি, ওকে ফলো করো বা কানেকশন রিকোয়েস্ট পাঠাও। সেম গোজ ফর টিকটক অ্যান্ড ইউটিউব একটু কম হয়েছে যদিও। তো এই কারণে সো তুমি যদি একটা প্ল্যাটফর্ম টার্গেট করো যে এই প্ল্যাটফর্মে আমি গ্রো করবো, তারপর একটা সময় গিয়ে আচ্ছা এখন মোটামুটি ভালো ফ্যান ফলোয়ার হয়েছে ফেসবুকে, এইবার লেটস গো ফর লিঙ্কডইন, লেটস গো ফর টিকটক, লেটস গো ফর ইউটিউব। ঠিক আছে, ইউটিউবে এবং ফেসবুকে আমি সাইমালটেনিয়াসলি এখন গ্রো করতেছি। মানে ইউটিউবেও আমার একটা অডিয়েন্স তৈরি হয়েছে আমার পডকাস্টের, এবং ফেসবুকে তো আগে থেকেই আছে। সো এটা গেল একটা। তারপরে ধরো তুমি কোনো কিছু পারো না, তুমি একটা তুমি ভিডিও কন্টেন্ট বানানো শুরু করো, তুমি একটা টার্গেট অডিয়েন্সের জন্য তুমি বিজনেস নিয়ে কথা বলতে চাও, না তুমি কন্টেন্ট নিয়ে কথা বলতে চাও, ডিজিটাল মার্কেটিং সিন্স তুমি বলো যে তুমি ডিজিটাল মার্কেটিং এর সাথে জড়িত আছো, ব্র্যান্ড মার্কেটের সাথে জড়িত আছো, তুমি ডিজিটাল মার্কেটিং নিয়ে কথা বলো, তুমি ব্র্যান্ডিং নিয়ে কথা বলো, অনলাইনে ব্র্যান্ডিংটা কত গুরুত্বপূর্ণ, কত জরুরি, এটা নিয়ে কথা বলতে পারো। তুমি অনলাইন রেপুটেশন ম্যানেজমেন্ট নিয়ে, যেটা বাংলাদেশে এই লাইনে কোনো কন্টেন্ট নাই, এটা নিয়ে কাজ করার আমার খুব শখ ছিল, কিন্তু সময়ের অভাবে করতে পারি না। যাও আমি তোমাকে আইডিয়া দিয়ে দিলাম, তুমি এটা নিয়ে ধরো একটা ভিডিও বানাও, এটা আমি প্রমোট করে দেবো তোমাকে। ঠিক আছে, অনলাইন রেপুটেশন ম্যানেজমেন্ট নিয়ে বাংলাদেশে ভালো কোনো কন্টেন্ট ক্রিয়েটর, ভালো কোনো কন্টেন্ট নাই। তুমি আমার কথা বিশ্বাস না হলে তুমি সার্চ করে দেখতে পারো, কোনো ইউটিউবার এখন পর্যন্ত এটা নিয়ে কোনো কন্টেন্ট বানায় নাই, কোনো ফেসবুকের এটা নিয়ে কোনো ফেসবুকে লেখালেখি করে না। কি বুঝছো? তুমি এটা নিয়ে রিসার্চ করো, দেখো পৃথিবীর বাইরে অনলাইন রেপুটেশন ম্যানেজমেন্ট নিয়ে কত বড় বড় এজেন্সি কাজ করতেছে। বাংলাদেশে এটা নিয়ে কোনো কাজ নাই, কোনো কন্টেন্ট নেই, এটা নিয়ে শুরু করো। তারপরে তুমি এডিটিং পারো না, ক্যাপকাট আছে, ক্যাপকাটে এখন ক্লাস 7-8 একটা বাচ্চাও ক্যাপকাট পারে। সো মানে আমি বলতেছি, মানে যত দিন যাচ্ছে, বিশেষ করে এখন তো আবার AI যুগ, সো যার ফলে মানে কন্টেন্ট ক্রিয়েশন, কন্টেন্ট মার্কেটিংটা অনেক ইজিয়ার হয়ে গেছে, যেটা আজকে থেকে 5 বছর আগেও ছিল না। ওই সময়টা অনেক স্ট্রাগল ফেস করতে হইতো, একটা আলাদা একটা টিম লাগতো, এক্সপেন্সিভ টিম লাগতো করার জন্য। এখন এটা অনেক ইজি হয়ে গেছে। ওই দিন একটা পডকাস্ট শুনতেছিলাম যে এখন স্যাম অল্টম্যান বলতেছিল যে এখন এমন $1 বিলিয়ন কোম্পানির মালিক হবে মাত্র একজন,
এটা এখন পসিবল, কারণ ও এআই দিয়ে একজনেই 1000 জনের কাজ করতে পারবে এবং $1 বিলিয়ন কোম্পানি চালানোর জন্য ও একাই যথেষ্ট টুলসগুলো ইউজ করে। সো এখন সেম গোজ ফর মার্কেটিং, ব্র্যান্ডিং, ডিজিটাল মার্কেটিং, কন্টেন্ট মার্কেটিং অ্যাজ ওয়েল। এখন তুমি অনেক অল্প টুলস ব্যবহার করে এখন অনেক প্রোডাক্টিভিটি এনশিওর করতে পারো, যেটা তোমার হয়তো আগের মতো এত সময় বা এত এক্সপেন্সিভ জিনিসপত্র তোমার হয়তো ইউজ করতে হবে না। সো আর আরেকটা ব্যাপার হচ্ছে যেটা বলতেছিলাম, যে ধরো তোমার এই যখন তুমি স্ট্রাগল ফেস করবা তখন কিছুদিন পজ করে স্টাডি করো, দেখো কোথায় গ্যাপ আছে মার্কেটে, কোথায় নিয়ে যাবো। যে আমি একটা গ্যাপের কথা বললাম, অনলাইন রেপুটেশন ম্যানেজমেন্ট। অনেকে এসে আমাকে বলে প্রলয় ভাই কী নিয়ে কন্টেন্ট বানাবো, আমি বলি যে ভাই আমি আপনাকে এখনই 10টা আইডিয়া দিতে পারবো, ইউনিক আইডিয়া, যেটা নিয়ে বাংলাদেশে কেউ একটা কন্টেন্টও বানায় নাই, মানে কম কন্টেন্ট বানাইছে তা না, একটাও কন্টেন্ট বানায় নাই, ঠিক আছে। সো এই আর কি। এখনও আপনারা চাইলে এই ভিডিও যারা দেখতেছেন তারা যদি সম্ভব হয় অনলাইন রেপুটেশন ম্যানেজমেন্টে হিউজ চাহিদা আছে ভাই। অনলাইন রেপুটেশন ম্যানেজমেন্টে কি, অনলাইনে কেউ একটা ব্লান্ডার করে ফেলছে, ঠিক আছে, আমি নাম বলবো না, ঠিক আছে। একজন সেলিব্রিটির অনেক ফেম আছে, হঠাৎ করে তার এই ফেমটা মানে ক্ষতির সম্মুখীন হয়েছে, সে কোনো একটা ব্লান্ডার হয়েছে বা কোনো একটি স্ক্যান্ডাল হয়েছে বা কিছু একটা ছড়াই গেছে, কোনো একটা কাহিনী হয়েছে, যার ফলে মানুষজন তাকে এখন ছিছি ঢিডি করতেছে, তার একটা ব্র্যান্ডের ইমেজ তার নষ্ট হইতেছে। এইটাকে কীভাবে ম্যানেজ করতে হবে, এইটার জন্য আলাদা সিস্টেমেটিক ওয়ে আছে। এবং বহির্বিশ্বে ইউরোপ, আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়াতে বড় বড় এজেন্সি আছে যারা বড় বড় সেলিব্রিটিদের অনলাইন রেপুটেশন ম্যানেজ করে দেয়। সো বাংলাদেশে কিন্তু এগুলোর দরকার হয়। সো এই জিনিসটা নিয়ে আপনারা কন্টেন্ট বানাতে পারেন চাইলে, ভিডিও কন্টেন্ট। ইভেন চাইলে কেউ যদি ভিডিওতেও না হয়, লেখালেখি করেন, লেখালেখিও খুব বেশি হয় না। তো আমার ইচ্ছা ছিল যে আমি একটা অনলাইন রেপুটেশন ম্যানেজমেন্ট এজেন্সি বানাবো, 3-4 বছর আগে প্ল্যান ছিল, কিন্তু করা হয়ে ওঠে না আসলে। লেট মি আস্ক ইউ এ কোয়েশ্চেন, যে হাউ টু বিল্ড এ স্ট্রং নেটওয়ার্ক। অ্যান্ড আপনি যেটা বলতেছিলেন যে খালিদ ফারহান আর এক্সেট্রা মানুষজন যাদের সাথে আপনার অনেক ভালো নেটওয়ার্ক, তো তাদের সাথে আপনি কীভাবে এত স্ট্রং একটা নেটওয়ার্ক বিল্ড করলেন আমাদেরকে যদি একটু বলেন। একটা নেটওয়ার্ক কীভাবে বিল্ড করতে হয়, সেটা হোক ইনফ্লুয়েন্সার, সেটা হোক ফেমাস পিপল, যারাই হোক না কেন, আচ্ছা, কীভাবে আমরা একটা মানে সেলিব্রিটি হোক, একটা ফেমাস মানুষ হোক, যেই হোক না কেন, আমরা কীভাবে একটা নেটওয়ার্ক বিল্ড করতে পারি, সেটা হোক না কেন একটা রাস্তার মানুষ, ওকে, হোয়াট এভার। প্রথমত আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলি, আমার সাথে মানুষজন করছে আসলে ফ্র্যাঙ্কলি স্পিকিং, আমার এক্সপিরিয়েন্সটা বললে পাবলিক রিলেট করতে পারবে না। আমি একটু ব্যতিক্রমভাবে আমার নেটওয়ার্কিংটা হয়েছে, প্লিজ। কারণ হচ্ছে মানে ভেরি এক্সেপশনাল। আমি খুবই ইন্ট্রোভার্ট একটা মানুষ ছোটোবেলা থেকেই, মানে অপরিচিত মানুষজনের সাথে কথা বলাটা আমি এনজয় করি না। তো এটা তো ইন্ট্রোভার্ট মানুষের একটা ক্যারেক্টারিস্টিক্স। তো আমি যতটুকু এক্সট্রোভার্ট হয়েছে, এক্সট্রোভার্ট আমি এখনও হই না, আমি এমবিভার্ট বলা যায়, মানে না ইন্ট্রোভার্ট না এক্সট্রোভার্ট, মাঝামাঝি আছি আমি এখনও। তো যখন আমি আমার কাজ করা শুরু করলাম এবং আমি আমার যখন স্ট্রং একটা পজিশনিং ক্রিয়েট করলাম সোশ্যাল মিডিয়াতে, তখন দেখলাম যে আমি সেলিব্রিটিদের নজরে পড়তেছি এবং তখন তারা নিজেদের স্বার্থেই আমার সাথে কন্ট্যাক্ট করা শুরু করেছে। খালিদ ফারহান আমাকে প্রথম কন্ট্যাক্ট করছে আমার কাজ করার জন্য, ওই বিজনেস কেস স্টাডি লিখে দেওয়ার জন্য তার চ্যানেলের, ইউটিউব চ্যানেলের। বলল প্রলয় ভাই আমি আপনাকে কয়েকটা কেস স্টাডি লেখাইতে চাচ্ছি, আপনি আমাকে একটা কোটেশন পাঠান। সে ব্রিফ দিল। প্রথম আমাকে সে নক করছে নিজ থেকে 2020-21 সালের দিকে, কারণ খালিদ ফারহান বুঝতে পারছে যে এইটা সে চাচ্ছে ওইটা সে অন্য কোনো কন্টেন্ট রাইটার বা কারো দিয়ে পাবে না। অ্যারোমেটিক হালাল সাবান নিয়ে তাকে লিখে দিছি, তারপর আরও 3-4টা লিখছে আর কি। সো এটা নিয়ে ভিউ তার বেশ ভালো ভিউ হয়েছে, ওই যে হোয়াই আই ইউজ লাক্স, এখন ওইটা খুব ভালো। এবং ওই কমেন্ট সেকশনও দেখলাম যে প্রচুর মানুষজন চাইছে যে এরকম ভিডিও আরও চাই, এবং খালিদ ফারহান ফ্যান্টাস্টিকলি ই করছে, মানে আমি স্ক্রিপ্টটা যে যতটুকু লিখছি তার চেয়ে অনেক ভালো করছে ও ভিডিওটা। তো এখানেও নিজস্ব রিসার্চ ছিল এবং ওখানে আমার ক্রেডিটও দেওয়া ছিল যে রিসার্চ প্রলয় হাসান। তো যাই হোক, তো এইটার একটা বড় কারণ হচ্ছে খালিদ ফারহান কেন আমাকে নক করলো। খালিদ ফারহানের তো একটা কন্টেন্ট রাইটার টিম আছে, সে নিজেই রিসার্চ করে, সে চাইলে কোনো অ্যানালিটিক্সের কাছে যাইতে পারতো, সেখানে না গিয়ে সে আমার কাছে আসছে, কারণ সে জানে যে এটার জন্য বেস্ট পার্সন হচ্ছে প্রলয় হাসান বাংলাদেশে, এটার কোনো অল্টারনেটিভ নাই। তো এই কারণে সে আমাকে, ফর এক্সাম্পল, বা হয়তো এই কারণে সে আমার কাছে আসছে, এবং খালিদ ফারহানকে বেশ ভালো টাকা চার্জ করছি আমি। তো সে আমার কাছে এটা নাও করাইতে পারতো, সে আমাকে এটা করছে এবং সে আমার বুঝতে পারছে যে আই এম দ্য রাইট পার্সন টু ডু দ্যাট। নাফিস সেলিম ভাইয়ের ক্ষেত্রেও একই অবস্থা। নাফিস সেলিম আমার মনে আছে এখন, নাফিস সেলিম ভাই 2022-23 সালের শুরুর দিকে আমাকে নক করছে, যখন সে মাত্র ট্রু সেন্স পডকাস্ট লঞ্চ করছে। তো আমাকে নক করে বলতেছিল আমার পেজে বলে আপনার হালাল মার্কেটিং বইটা আমি কিনতে যাচ্ছি। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই ভাইয়া, আপনার অ্যাড্রেস দেন, আমি পাঠিয়ে দিচ্ছি, আর বিকাশে পেমেন্টটা করে দেন। তো আমার যদি এখন এরকম রিলেশন থাকতো আমি তাকে ফ্রি পাঠাইতাম, তখন সে হয়তো আমাকে চেনে কিন্তু আমি তাকে চিনি না। আমি তো আমার পডকাস্টে তাকে জিজ্ঞেস করেছিলাম নাফিস ভাইকে যে কীভাবে আপনি প্রলয় হাসানকে চিনলেন। তো ও বললো যে ও আচ্ছা ভাই, ভেরি গুড কোয়েশ্চেন, আমি আসলে আমার
অডিয়েন্সকে আমার কমিউনিটিতে জিজ্ঞেস করছিলাম যে আমি নেক্সট পডকাস্টে কাকে ইনভাইট করব, তো অনেকেই দেখি আপনার নাম বলছে। আমি তখন আমার ফ্যান ফলোয়ারদের কাছে আপনার নামটা শুনছিলাম, আমি এর আগে আপনাকে চিনতাম না। তখন মনে হলো যে এতগুলো লোক প্রলয় হাসানকে সাজেস্ট করতেছে, দেখি লোকটা কী। পরে আপনাকে নিয়ে ঘাটাঘাটি শুরু করলাম যে প্রলয় হাসান লোকটা কেমন, এতগুলো মানুষজন রেকমেন্ড করতেছে, তো নিশ্চয়ই হি উইল বি সামওয়ান স্পেশাল। তো পরে ঘাটাঘাটি করে আর কি সে আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়, আমাকে প্রস্তাব দেয় ট্রুসেন্স পডকাস্টে আসার জন্য। তো এই হচ্ছে শুরুটা। তখন আমি প্রথম পডকাস্ট শুরু করেছিলাম যে নিয়ে, বিজনেস কেস স্টাডি নিয়ে। তখনও তারা ওয়েব ক্যামের যুগে ছিল। তো এই আর কি। তো এই পর্যন্ত আমার মনে পড়ে না কাউকে আমি অ্যাপ্রোচ করেছি। এবং মোহামেড পাটোয়ারিও যখন আমার পডকাস্টে যখন তাকে নিয়ে আসি, তাকে কিন্তু আমরা অ্যাপ্রোচ করি নাই। সেই আমাদেরকে বলছিল যে ভাই আমাকে কবে আনবেন, আমার পাবলিকলি আমার পোস্টে কমেন্ট করছিল সে আমাকে কবে আনবেন আপনাদের পডকাস্টে। তো তখন তাকে নিয়ে আসছিলাম। এখন তো অনেক বড় সেলিব্রিটি স্যার, সে তার 2 মিলিয়নের উপরে ভিউ আছে তার ট্রুসেন্স পডকাস্টে, এবং তার ফেসবুকেও প্রায় 2-2.5 লাখ সাবস্ক্রাইব। আচ্ছা ভাই, তাহলে আমি একটা জিনিস বুঝতে পারলাম যে সেটা হইতেছে গিয়ে প্রলয় হাসান ভাই, মানে যেটা আপনার সাথে ঘটছে সেটা হচ্ছে বেশিরভাগ খালিদ ফারহান বাজারে তার আপনাকে নক দিছে, আমি যাই না কারোর সাথে। এটা কিন্তু আমি বলতেছি না যে আমি অনেক বড় হেডমালা হয়ে গেছি এই জন্য তাদেরকে নক। আল এক্সপ্লেন যে সেটা হইতেছে এই কারণে যে আপনার একটা অথরিটি স্টাবলিশ হয়েছে মার্কেটে, সেটা মানে যেভাবেই হোক না কেন তাদের নিড হয়েছে আপনাকে, তারা ভাবছে যে প্রলয় হাসান ভাই ইজ দ্য বেস্ট পারসন আমার কাছ থেকে। হ্যাঁ, এখন আমি কেন অ্যাপ্রোচ করি নাই, আমার ধারণা এটা বড় একটা কারণ হচ্ছে যে ওই যে আমি বললাম আমি ইন্ট্রোভার্ট। ওকে, আমি একটা মানুষকে গিয়ে, ইভেন আমি এখনও এই জিনিসটা করা উচিত না আমি জানি, আমি বলিও যে ভাই এটা আপনারা করেন না, কিন্তু আমি নিজেই এটা করি। কোনো একটা ভরা মজলিসে সবার সেমিনারে গেলে কারো যেচে গিয়ে যে কথা বলা, এটা আমাকে দিয়ে জীবনে কোনোদিন হয় নাই। মানে এটা এখন তো আমার অনেক ফ্যান ফলোয়ার, এই জন্য মানুষ ভাববে যে না প্রলয় ভাই অনেক ভাব দেখায়, নিজে থেকে আসে না। ব্যাপারটা এরকম কিছু না ভাই। আই সোয়ার, আমার যদি কোনো ফ্যান ফলোয়ার নাও থাকতো, আমার যদি বিন্দুমাত্র ফেমও না থাকতো সোশ্যাল মিডিয়ায়, আমি এখন ওইটাই করতাম। মানে এক কোনায় গিয়ে চুপচাপ বসে থাকা, ওই যে ইন্ট্রোভার্ট মানুষরা যেটা করে। আমি ছোটোবেলা থেকে ইন্ট্রোভার্ট, কারোর অপরিচিত মানুষের সাথে গিয়ে যে কথা বলো ওইটা আমার মধ্যে আসে না, আমাকে দিয়ে হয় না খুব একটা। এবং আমি পারিও না, ওই চেষ্টা করেও দেখছি আমি ওইটা পারিও না ভালো করে। সো এই জন্য এমন কিছু না যে আমি অনেক ভাব দেখাই বা অহংকার, ব্যাপারটা এরকম কিছু না। আমার যদি প্রয়োজন পড়তো নাফিস সেলিমকে নক দেওয়া বা খালিদ ফারহানকে নক হয়তো দিতাম আমি, তারপর দেখতাম যে তারা হয়তো মেসেজ সিন করে না, অনেক মেসেজ তো পড়ে থাকে, তাইলে হয়তো আর নকটক দিতে নেওয়ার চেষ্টা করতাম। মানে আমি স্পেশাল প্রয়োজন হলে হয়তো বা চেষ্টা করতাম করার জন্য। আমি এখানে একটা অ্যাড করি ভাই, সেটা হইতেছে গিয়ে যেহেতু ব্যাপারটা বেশিরভাগ মানে আমার সাথে এরকম অনেক কিছু হয়েছে। এবং আইমান সাদিকের কথা বলি, আইমান সাদিকের সাথে আমার পরিচয়টা এভাবেই হয়েছে। সে আমাকে নক করছিল তার 10 মিনিটস স্কুলের ওয়েব কপি লিখে দেওয়ার জন্য। আরে সেই ঠিক আছে যে ভাই আমার 10 মিনিটস স্কুলের 4টা বেস্ট সেলিং কোর্সের ওয়েব কপি কিন্তু আমার লেখা। ফেসবুক মার্কেটিং, ঘরে বসে ফ্রিল্যান্সিং, আইএলসিং, ঘরে বসে আইএলস, ইংলিশ স্পিকিং। মঞ্জিরিন শহীদের 2টা, ইংলিশ স্পিকিং আর আইএলস। আর খালিদ কি বলে আইমান সাদিক আর সাদমান সাদিকের হচ্ছে ফেসবুক মার্কেটিং, আর ওই জয়িতা ব্যানার্জির হচ্ছে ফ্রিল্যান্সিং। এবার প্রত্যেকটা প্রজেক্টের জন্য কত টাকা দিছিল না এটা বলা যাবে না। কিন্তু আমাকে আমার সাথে বলছিল প্রলয় ভাই আমরা আর কাউকে এত টাকা দেই নাই, আপনি যত টাকা চার্জ করছেন। আমাদেরকে একটা এস্টিমেটেড মানে বাজেট রেঞ্জ বলে না যে ভাই এত টাকা থেকে। আমি পার ওয়ার্ড 21 টাকা চার্জ করছিলাম। পার ওয়ার্ড 21 টাকা, মানে কত ওয়ার্ড ছিল ওখানে? আচ্ছা ভাই আমাকে বলতেছিল যে ভাই এত টাকা আমরা আর কাউকে দেই নাই। যাই হোক, তো আমাকে আমার যদি বলছিল যে প্রলয় ভাই টেনিস স্কুলে যতগুলা কোর্স আছে সবগুলার কপি আপনি লিখে দেন। যখন আমি কোটেশন পাঠাইছি বলছে ভাই সবগুলা কপি লেখার দরকার নেই, আপাতত আপনি বেস্ট সেলিং 4টা কোর্সেরটা লিখে দেন। তো এই আর কি, আলহামদুলিল্লাহ। তো তারপরের থেকে আমার ঘনিষ্ঠতা শুরু হলো, এবং দে আর ফ্যান্টাস্টিক পারসন। নাফিস সালিম, খালিদ ফারহান, আইমান সাদিক, মানে আমি তারা সেলিব্রিটি বলে বলতেছি না, বা আমার সাথে তাদের সাথে ভালো খুব রিলেশন আছে এই জন্য বলতেছি না, অ্যাজ এ হিউম্যান বিং এখন পর্যন্ত। কারণ সবার সাথে আমি লেনদেন করছি। দেখেন হাদিসে আছে মানুষ চিনবা কখন তুমি যখন তার সাথে লেনদেন করবা, তার সাথে একসাথে থাকবা। এরকম কয়েকটা ক্যাটাগরি আছে, আমার মনে নাই। এর মধ্যে একটা হচ্ছে যখন তুমি কারোর সাথে ট্রানজ্যাকশন করবা, তখন তুমি বুঝতে পারবা যে সে আসলে মানুষটা কেমন। নাফিস সেলিম ভাইয়ের সাথে আমার ডিরেক্টলি ট্রানজ্যাকশন হয় নাই, ইনডিরেক্টলি হয়েছে। মানে আমি কয়েকটা ক্লায়েন্টটাকে রেফার করে দিয়েছিলাম ওই সময়, এবং তারা বলছে ফিডব্যাক দিয়েছে খুব সে ট্রান্সপারেন্ট খুব ট্রানজ্যাকশনের দিক থেকে ট্রুসেন্স পডকাস্ট এবং নাফিস সেলিম ভাইরা। সো সেই হিসেবে আমি বলতে পারি নাফিস সেলিম ভাই, খালিদ ফারহান, আইমান সাদিক 3 জনে অ্যাজ এ হিউম্যান বিং অসাধারণ মানুষ, অসাধারণ। আলহামদুলিল্লাহ। বিশেষ করে নাফিস সেলিম ভাই খুবই সহজ সরল একটা মানুষ। যেহেতু সে আমেরিকা থেকে বড় হয়েছে এবং এখানে আসছে, বাংলাদেশে অনেক কালচারই সে কপ আপ করতে একটু সময় লাগছে তার, এবং তার শুরুতেই কিছু কথাবার্তা আমার মনে হয়েছে যে এই মানুষটা খুব সহজ সরল। ঠিক আছে, কিন্তু বোকা না। কিন্তু এটা জান্নাতের মানুষের একটা বৈশিষ্ট্য হবে কি জানো, তারা খুব সহজ সরল থাকবে, বোকা না।
যারা জান্নাতি হবে তাদের সেই সব মানুষদের একটা ক্যারেক্টারিস্টিক থাকবে, তারা খুব সহজ সরল থাকবে কিন্তু বোকা না। দুই জিনিস, কিন্তু আমরা ভাবি সহজ সরল মানুষ বোকা, কিন্তু না, দুইটা ডিফারেন্ট জিনিস। সো এই আর কি। তো এখন আমি আমার মানে ইয়ের দিক থেকে সবচেয়ে বেশি সাপোর্ট পাইছি হচ্ছে খালিদ ফারহানের। আর আয়মান সাদিকের সাথে অনেক দীর্ঘদিন ধরে আমার যোগাযোগ নাই। তার একটা বড় কারণ 5ই আগস্টের পরে হয়তো বা, আমি শিওর না, তারপর কিছুদিন আগে আরেকটা হইলো, তো যার ফলে একটা যোগাযোগে একটা ভাটা পড়ে গেছে। এবং আমার ধারণা 10 মিনিটস স্কুল থেকে সে একটু সরে যাচ্ছে, কারণ মনে হচ্ছিল যে 10 মিনিটস স্কুল মানে আয়মান সাদিক। এই পার্সোনাল ব্র্যান্ডিংয়ের কারণে কিন্তু 10 মিনিটস স্কুলটা মানে লাইমলাইটে আসছে এবং ইনভেস্টমেন্ট পাইছে, এবং এই কারণে মনে হয় সে আর এটা চাচ্ছে না। আমাকে একটা কথা বলছিল 1.5-2 বছর আগে যে এই জিনিসটা থেকে সরে আসবে, মানে 10 মিনিটস স্কুলকে সে একটা ইন্ডিপেন্ডেন্ট এস্টাবলিশ ব্র্যান্ড হিসেবে গড়ে তোলার চেষ্টা করতেছে, যে আয়মান সাদিকের জন্য 10 মিনিটস স্কুল গড়বে এরকম কিছু না, 10 মিনিটস নিজের যোগ্যতায় উঠবে। খুব সম্ভবত এই কারণে সে এখন অনেকটাই সরে আসছে। আগে যেরকম খুব লাইমলাইটে দেখতাম, এখন অনেকটা দেখা যায় না, রাইট? তো মানে তোমার কোশ্চেনের অ্যান্সারের সামারি হচ্ছে এইটা, যে সবাই আসলে নিজেদের প্রয়োজনে আমাকে নক করছে আসলে। তারপরের থেকে যখন আমরা শুরু করছি একসাথে কাজ, তখন তাদের সাথে হৃদয়তা খুব বেড়ে গেছে। এবং আমি প্রায় সবার সেমিনারে দেখা যেত আয়মান সাদিকের সাথে, এবং আয়মান সাদিক অনেক দূর থেকে আমাকে দেখে বলতো, এই প্রলয় ভাই কেমন আছেন, এবং আমাকে সে এমনভাবে জড়ায় ধরতো, মানে আমাকে এর আগে কেউ কখনো এমনভাবে জড়ায় ধরে নাই। মানে বুঝে যে কতটা আন্তরিকতার সাথে সে জড়ায় ধরতেছে, মানে জাস্ট শো অফ করার জন্য না, মানে আমি এটা ফিল করতাম আমার মানে হৃদয়ের মধ্যে। সো আলহামদুলিল্লাহ, মানে আমি আল্লাহকে এবং আমার বাবা মাকে ধন্যবাদ জানাই যে তাদের দোয়া এবং আল্লাহর রহমতে আসলে মানুষজনের কাছে এতটা অ্যাকসেপ্টেন্স পেয়েছি। আমার কখনো প্ল্যান প্রোগ্রাম ছিল না যে আমি এত ভালো করবো যে সেলিব্রিটিরা আমাকে ডাকবে। আই হ্যাড নেভার এভার প্ল্যান লাইক দিস। এমনি হয়েছে এটা। নেটওয়ার্কিং নিয়ে একটা জিনিস আমি বলবো, সেটা হইতেছে গিয়ে যেটা আমার মানে অনেক বেশি কাজ করছে, সেটা হইতেছে তো আমার তো মনে করেন মানে খালিদ ফারহান ভাই বলেন, নাফিস ভাই বলেন, নাফিস ভাই সাজ্জাদ ভাই হচ্ছে পরে, মানে বাট ফার্স্ট অফ অল হচ্ছে খালিদ ফারহান ভাই। নেটওয়ার্কিং কীভাবে করছি মানে এখন কি সম্পর্ক সেটা বলতে চাই না, বাট নেটওয়ার্কিং কীভাবে করতে পারে মানুষজন সেটা নিয়ে আমি একটু বলতে চাই ভাই। অনেক মানুষই আমাকে পার্সোনালি ইনবক্সও জিজ্ঞেস করে যে ভাই আপনার সাথে কীভাবে ওনার ভালো সম্পর্ক। আপনি অনেকে ভাবে যে ভাই প্যাসিভ জার্নালের শামীম হচ্ছে প্যাসিভ জার্নালের স্টুডেন্ট, শামীম হচ্ছে অমুক কোর্স করছে, তাই হচ্ছে শামীমের হচ্ছে কি এত ভালো নেটওয়ার্কিং। আপনি বিজনেস স্কুলে জয়েন হন, খালিদ ফারহান ভাই একটা কোর্স আছে বিজনেস স্কুল, যেখানে প্রায় 1 লাখ টাকা মতো চার্জ করা হয়। বা প্যাসিভ জার্নালে 25,000 টাকা দিয়ে আপনি ভর্তি হন, 1 লাখ টাকা দিয়ে আপনি কোর্স কিনছেন বা 25,000 টাকা দিয়ে কোর্স কিনছেন বলে যে আপনি খালিদ ফারহানকে কিনে ফেলছেন, ব্যাপারটা একদমই এমন না। না, তা তো অবশ্যই, এরকম তো কত মানুষই আছে। দ্যাটস এ ডিফারেন্ট থিং যে আমি কিভাবে নেটওয়ার্ক করছি। কত খালিদ ফারহান স্টুডেন্ট, কত হাজার হাজার স্টুডেন্ট আছে, সবাই কি আর খালিদ ফারহানের সাথে এরকম ভালো সম্পর্ক আছে কিনা? ওনার সাথে একটা মিটিং হবে 25 মিনিটের, এখন হয়তো আরো মানে প্রত্যেকটা বিজনেস স্কুলে আমার সাথে কেন মিটিং হবে তার 1 ঘন্টার। এখানে একটা কোয়েশ্চেন আছে ভাই, কিভাবে আপনি তাহলে ভাই ভালো নেটওয়ার্কিংটা করলেন? আমি যেটা করছি তাদেরকে ভ্যালু দেওয়ার চেষ্টা করছি সবসময়। কিভাবে ভ্যালু ভাই দিছি ভাই? ভ্যালুটা ভাই এরকম ছিল, এমন না যে ভাই মানে তাদেরকে আমি টাকা পয়সা দিছি বা তাদেরকে আমি গিফট করছি, এটা ভাই তাদের টাকা পয়সার অভাব নেই, তাদের এমন আছে ওইটার অভাব ওইটার অভাব। আমি যেটা করছি ভাই খুব ছোটো ছোটো জিনিস করছি, যেগুলো আপনার মনে দিয়েছে ভাই এইটা কী করলেন। মনে করেন খালিদ ফারহান ভাইয়ের পেজে ভাই হচ্ছে গিয়ে ফলো করে কাকে, মানে ফলো করে হচ্ছে কি ওনার কোম্পানিগুলোকে, বেসিক্যালি আদার্স কোনো মানুষজনকে ফলো করে না। ভুলে মানে ওনার একটা মানুষকে উনি ফলো করে রাখছে, যেটা উনি জানেও না। আমি সুন্দর মতো এটা দেখলাম, আমি বেসিক দেখে বুঝে গেছি ভাই কোম্পানিদেরকে ছাড়া কাউকে ফলো করে না। এমন একটা মানুষ যেই লোকের আসলে কোনো ভিত্তি নেই, সেই লোককে কেন ফলো করে? টিকটকার একজন। আমি শুধুমাত্র স্ক্রিনশট দিলাম, স্ক্রিনশট দিয়ে আমি খুব সুন্দর করে গোছায় লিখছি হোয়াটসঅ্যাপে ভাইকে, ভাই খালিদ ফারহানের মতো এত বড় একটা ব্র্যান্ড, তেল মারি নাই, লজিক্যালি লিখছি যে ভাই তাহলে এরকম হোয়াটসঅ্যাপ নাম্বার পাইলে কই? ও তার আগে বলি হোয়াটসঅ্যাপ নাম্বার কই পাইছি, এটা আরও মানে মজার কোয়েশ্চেন। সেটা হচ্ছে কি ভাই আমাকে ডিসেম্বরে ইনভাইট করছিল পডকাস্টের জন্য। কেমন ইনভাইট করছে ভাই? ওইদিকে আর মানে ওইটা আসলে পুরো আমার একটা ডিটেল ভিডিও হয়ে যাবে ভাই, তাহলে প্রলয় হাসান ভাইয়ের সাথে আর পডকাস্টার হবে না। কিন্তু এটা বলে রাখি, আমি সবসময় চেষ্টা করছি ভ্যালু অ্যাড করার। ভ্যালু অ্যাড করাটা মানে কি, আমি শুরুর দিন থেকেই মানে ওনার সাথে আজকে প্রায় 2 বছর হয়ে যাচ্ছে ওনার সাথে সম্পর্ক, শুরুর দিন থেকে আমি চেষ্টা করছি সবসময় আমি কি কোর্স করতেছি, ভাই কোর্স ভালো লাগছে, মানে চিন্তা করেন আমি ভাই এই ক্লায়েন্ট পাইছি, এই ক্লায়েন্ট থেকে এত টাকা পাইছি, এভাবে শুরু। কিন্তু এইগুলো মানে বেসিক ওভারভিউ দিচ্ছি, এভাবে থেকে শুরু। এরকম করতে 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 ডিসেম্বর মাসে আমি এরকম অনেক স্ক্রিনশট পাঠাই, ভাই এই দেখেন আরেকটা ক্লায়েন্ট পাইছি, এই দেখেন এই পাইছি, ভাই অ্যাড ক্যাম্পেইন এভাবে করতেছি, আপনার মতামত কি? এভাবে করতে করতে এক সময় মানে প্রথম রিপ্লাই দিত না। হাই হ্যালো বলে ভাই কোনো সেলিব্রিটি কেউ আপনারা রিপ্লাই দিবে না। যখন আপনি এমন একটা কোয়েশ্চেন করবেন ভ্যালুয়েবল, তখনই যে আপনারা রিপ্লাই দিবে, ঠিক আছে? তো প্রথমত আমি এটাই করছি, হাই হ্যালো এসবগুলো কোনো মানে নেই। যখন আপনি আমাকে বলবেন হাই হ্যালো হাউ আর ইউ, 99% টাইমে প্রলয় হাসান ভাই হোক বা মানে কেউ রিপ্লাই দিবে না। তো আমি যেটা করছি এরকম করতে করতে একসময় আমাকে পডকাস্টে ইনভাইট করছে ডিসেম্বর মাসে। পডকাস্টে ইনভাইট করার পরে তো হোয়াটসঅ্যাপ নাম্বার দিল, তারপরে ওনার সাথে যোগাযোগ হলো। এরপরে ভাই কি পডকাস্টে তো ভাই অনেকে আসছে, ওই পডকাস্টে আমি জানি শুধু, ওই পডকাস্টে আরও অনেক প্যাসিভ জার্নালিস্ট স্টুডেন্টই আসছে।
20 জন 30 জন মতো আসছে যদি আমি ভুল করে না থাকি, সবার সাথে কেন ভাই ওনার কথা হয় না, শুধু আমার সাথে কেন প্রত্যেক দিন 2 দিন পর পর ভাইয়ের সাথে কেন আমার শ্বশুরটা হচ্ছে চ্যাটে বা কেন আমার সাথে কথা হবে? কারণ ভাইকে আমি ভ্যালু দেওয়ার চেষ্টা করছি ইনডিরেক্টলি যেভাবে হোক। শার্ক ট্যাঙ্ক হচ্ছে মিনি শার্ক ট্যাঙ্ক, ভাই আমাকে ইনভাইট করছে যে তুমি মিনি শার্ক ট্যাঙ্কে তুমি হচ্ছে কি গেস্টদেরকে মানে আসবে কি না এটা শুধু কনফার্ম করবা। আমি এই কাজটা করছি পুরা, করার পর উনি আমার বলতেছে যে তোমার কত পেমেন্ট হয়েছে তুমি আমার এটা বইলো। বাসায় গেছি, সুন্দর করে একটা মেইল লিখছি, আমি বলছি ভাই আমার এটার কোনো পেমেন্টের দরকার নাই, আপনি আমাকে ছোটো ভাইয়ের মতো দেখতে পারেন, বাট এই পেমেন্টটা বদলে আপনি আমাকে আরেকটা কাজের অপরচুনিটি দেন আপনার সাথে করার। আমার পেমেন্টের দরকার নাই, বাট আপনার আমাকে আরেকটা কাজের অপরচুনিটি দিতে হবে আপনার সাথে। এভাবে আরেকটা হইলো। একটা মানুষের তখন গিল্টি ফিল হয়, সরি, যে ভাই মানে সে ফ্রিতে আর কাজ করবো কিছু মানে এইভাবেই কিন্তু কাজ দেই। So, মানে আমি বেসিক যে জিনিসটা বোঝা যাইতেছে যে মানুষকে ভ্যালু দিব, ভ্যালু দিয়ে তারপর তার সাথে সম্পর্ক ক্রিয়েট করবো। পডকাস্ট তো ভাই মানে সেরকম একটা জিনিস নেটওয়ার্কিং এর জন্য। এই যে প্রলয় হাসান ভাই আপনার সাথে আমি আজকে এখানে বসে আছি, আপনার সাথে আমার একটা নেটওয়ার্কিং হচ্ছে, এই পডকাস্ট ছাড়া হয়তো ওই নেটওয়ার্কিংটা হইতো না। সো পডকাস্ট ইজ এ ভেরি গুড ওয়ে টু নেটওয়ার্ক, মানে যে কোনো মানুষের জন্য। এই আর কি ভাই তো একটু মানে বলি ভাই যে সেটা হচ্ছে আপনার অনেক নেটওয়ার্কিং ইজ এ নেটওয়ার্থ। ইয়েস, এটা একটা মানে প্রবাদ এবং এটা খুবই আপনি একটা সত্যি কথা। এটা বলা ঠিক হইতেছে কিনা জানি না, $1 মিলিয়ন মানুষের সাথে যদি আপনি চলেন 10 বছর পরে আপনিও $1 মিলিয়ন না হইলেও তার আশপাশে হইলেও আপনি থাকবেন। আপনি কি মানুষজনের সাথে চলতেছেন সেটা অনেক বেশি ডিপেন্ড করে। আমি যখন ম্যাট্রিক পরীক্ষার পরে তাবলিগে যাই তখন মানুষজন একটা আমাদের আমির সাহেব খুব চমৎকার একটা কথা বলেছিলেন। উনি বলেছিলেন যে মানুষের পরিবেশ মানুষের লাইফে ম্যাসিভলি ইম্প্যাক্ট ফেলায়। আপনি যখন আতরের দোকানে যাবেন, ওই দোকান থেকে যদি আপনি বের হয়ে আসেন আতর না কিনেও আপনার গায়ে থেকে আতরের গন্ধ আসবে। আপনি যদি একটা ময়লার ভাগারে থাকেন, আপনার গায়ে ময়লা না লাগলেও বা ময়লা আপনি টাচ না করলেও আপনার গায়ে থেকে ময়লার গন্ধ আসবে। এই কথাটা আমার অনেক ভাবাইছিল পরে। তখন আমি বুঝতেছিলাম হোয়াট ইজ দ্য ট্রু ইম্প্যাক্ট অফ এনভায়রনমেন্ট, ইয়োর সারাউন্ডিংস। এই কারণেই মানুষজন বলে যে নেটওয়ার্কিং ইজ এ নেটওয়ার্থ। মানে তুমি যাদের সাথে চলবা, মিশবা, চলাফেরা করবা, উঠা বসা করবা, তাদের ইম্প্যাক্ট থাকবে তোমার লাইফে। মানে এটা তুমি কোনোভাবে আটকাতে পারবে না, এটা থাকবেই। পৃথিবীর সব মানুষের ক্ষেত্রেই এটা প্রযোজ্য। আমাকে তো তুমি ভালো লোকের সাথে নেটওয়ার্কিং করবা না খারাপ লোকের সাথে করবে তোমার ব্যাপার। ভালো লোকের সাথে করলে তোমার ভালো হবে, খারাপ লোকের সাথে করলে তোমার খারাপ হবে। আমাকে সূত্রের মতো খালিদ খান ভাই যেভাবে হেল্প করতেছে, মানে ইটস আ লট, যে আপনি যদি এভাবে চিন্তা করেন যে এরকম একটা মানুষ আপনাকে কেন হেল্প করবে ভাই, তো কি হেল্প করতেছে সেটা বলতেছি না, বাট ওনার জন্য দোয়া করি যাতে মানুষটা মানে অনেকদিন আল্লাহ মানে ভালো অনেক গ্রো করবে, অনেক ভালো করবে। ও সাপোর্টিভ হেল্পিং মেন্টালিটি অসাধারণ। ও কম্পিটিশন মনে করে না কাউকে, বরং ওর যারা ওর কম্পিটিশন হওয়ার কথা তাকে ও এমন সাপোর্ট দেয়। রাইট। সো এটা অ্যামেজিং, এটা সবার মধ্যে নাই। ও আরো অনেক দূর যাবে। এই কারণে দেখুন সে তো মাল্টি মিলিয়নিয়ার হয়ে গেছে এত অল্প বয়সে, এবং আরো গ্রো করবে সে। আমার তো ভাই কোনো স্কুল ফ্রেন্ডও নাই আমার, মানে একদম এই যে যারা জানে না আমি কিন্তু মেট্রিক পরীক্ষা দিয়েছি এই বছরই। অনেক জুনিয়র, তুমি আমার সবচেয়ে ছোট ভাইয়েরও মনে হয় 15 বছরের জুনিয়র। তো এসএসসি পরীক্ষা দেওয়ার পরে পুরো ডিসেম্বর পর্যন্ত এই পুরো 6 মাসটা কাজে লাগাচ্ছি। এই যে মনে করেন কাজ করতেছি, যে আপনার সাথে পডকাস্ট করতেছি, পুরো সময়টা কাজে লাগাচ্ছি। মনে করেন আমার খুব ঈর্ষা হয় তোমাদের দেখে। আমাদের সময় আমরা কি করতাম দেখো, তোমার মতো বয়সে আমরা এসএসসি পরীক্ষার পর আমি গল্পের বই পড়তাম, উপন্যাস পড়তাম, আর তোমরা কত প্রোডাক্টিভ কাজ করতেছো। ভাই আপনার অনেক মাশাআল্লাহ 2টা বই আছে আপনার, যে আপনার 4টা বই তো 4টা মার্কেটিং এর উপরে, 4টায় মার্কেটিং এর খুব ভালো করছে মাশাআল্লাহ। আমি কয়েকটা পিডিএফ দেখছি, মানে জাস্ট রকমারিতে খুইলে। ও হ্যাঁ, রকমারিতে পিডিএফ আছে, এরকম 2টা পিডিএফ আছে, লিংকডইন মার্কেটিং আর প্রথমটা নন মার্কেটের জন্য। আমার সবচেয়ে বেশি ভালো লাগছে হচ্ছে, মানে সবগুলো আমি ভালো মতো পড়ি নাই, বাট লিংকডইন মার্কেটিং এর আমার সবচেয়ে বেশি ভালো লাগছে। তো ভাই এটা আসলে বই না বলে এটা আসলে এই বই বলা, ওই অ্যাক্টিভিটিস বুক আছে না, স্টেপ বাই স্টেপ গাইড বা টিউটোরিয়াল বুক বলা ভালো। তো এটা বেসিক্যালি টিউটোরিয়াল বুক। আপনার বইগুলোতে এত মজার টিপস থাকে, তো আপনাকে কখনো মনে হয় যে মানে লিংকডইন মার্কেটিং এরটাই বলে, তো মানে কখনো কি মনে হয় যে একটা বইয়ের উপরে একটা সিনেমা বানানো উচিত, আর সেই সিনেমার গল্পটাই বা কি হবে ভাই? ভেরি গুড কোশ্চেন, ভেরি ইন্টারেস্টিং কোশ্চেন। এরকম কোশ্চেন কেউ করে না। আমার এই ধরনের প্রশ্ন উত্তর দিতে খুব মজা লাগে। দারুণ একটা প্রশ্ন করছো তুমি। আমি অলরেডি ভাবছি যে এটা নিয়ে, ধরেন প্রথমে বলি, এই অ্যারোমেটিক হালাল সাবান নিয়ে আমার যেই পরিমাণ রিসার্চ আছে, আমি গ্যারান্টি দিয়ে বলবো একমাত্র সৈয়দ আলমগীর সাহেব ছাড়া, যে অ্যারোমেটিক হালাল সাবান যার ব্রেইন চাইল্ড ছিল, ওই ভদ্রলোক ছাড়া এইটা নিয়ে আর কেউ এত বেশি রিসার্চ করে নাই। ইভেন যে যারা এটা নিয়ে তোমার ছিল ওই সময়ে, উনি তো মার্কেটিং ডিরেক্টর ছিল ওই সময়,
যারা এজেন্সির যারা ছিল কি অ্যাকাউন্টস ম্যানেজার ছিল, যেসব যারা অ্যাকাউন্ট হ্যান্ডেল করতো, তারাও এতটা রিসার্চ করে নাই যতটা আমি করছি আলহামদুলিল্লাহ। আমি যখন এই ঘটনাটা পুরো জানতে পারি যে অ্যারোমেটিক হালাল সাবান কীভাবে লঞ্চ করা হয়, কীভাবে হালাল টার্মটা মাথায় আসে, এবং সৈয়দ আলমগীর সাহেব আমাকে প্রায় 1.5 ঘন্টা ইন্টারভিউ দিয়েছেন এবং পুরো ইন্টারভিউটা আমার অডিও রেকর্ড করা ছিল, এবং এটা নিয়ে আমি পুরোটা অডিও থেকে আমি আবার ইয়েতে কনভার্ট করেছি, মানে ম্যানুয়ালি টেক্সটে। এত চমৎকার একটা গল্প স্বামী, তুমি তোমার মনে হবে যে তুমি জেমস বন্ড সিনেমার কোনো স্ক্রিপ্ট পড়তেছ। আচ্ছা, অ্যারোমেটিক হালাল সাবানের লঞ্চিংয়ের ইতিহাসটা এত চমৎকার, এবং পুরো জার্নিটা কীভাবে এটা লঞ্চ হইলো, কীভাবে মার্কেট শেয়ার পাইলো, রাতারাতি একটা মানে ম্যাজিকের মতো একটা মার্কেট শেয়ার পাইলো, হ্যাঁ, তারপরে আবার ধসে গেল, কে এটাকে টেক ওভার করলো, মানে পুরোটা একটা সিনেমার মতো কাহিনী ভাই। তা আমার কাছে মনে হইলো যে এটা তাহলে স্ক্রিপ্টে কেন থাকবে, বাস্তব ঘটনা। আমরা তো কাল্পনিক ঘটনা দিয়ে সিনেমা বানাই, আর এটা বাস্তব ঘটনা, অ্যারোমেটিক হালাল সাবানের ঘটনা, এটা নিয়ে কেন তাহলে সিনেমা হবে না? এবং এটা নিয়ে যদি কেউ সিনেমা করতে পারে, এটা একটা ফ্যান্টাস্টিক সিনেমা হবে, এটা একটা দারুণ ওয়েব সিরিজ হইতে পারে। ইটস ভেরি মাচ পসিবল, এবং আই ক্যান গ্যারান্টি যে এটা ভালো পাবে, টিআরপি পাবে, কারণ এটা নিয়ে কেউ আগে কাজ করে নাই। পাবলিক জানতে পারবে যে কর্পোরেটে কীভাবে কাজ করে, কীভাবে কর্পোরেট পলিটিক্স হয়, কীভাবে একজন আরেকজনকে মানে টেক্কা দেওয়ার চেষ্টা করে, কীভাবে মার্কেটে পজিশনিং নেওয়ার চেষ্টা করে, কীভাবে মার্কেট শেয়ার গ্র্যাব করতে হয়। এই জিনিস নিয়ে টোটালি কর্পোরেটের বাইরের মানুষজনের কোনো আইডিয়া নাই। এই জিনিস নিয়ে এর আগে কখনো কাজ করা হয় নাই, ম্যাস পিপল আগ্রহ নাই, এই জন্য আমার মনে হয় কাজ করে নাই ডিরেক্টররা বা প্রযোজকরা। কিন্তু আমার মনে হয় এটা নিয়ে কাজ করার সময় আসছে। তো কেউ যদি চায় কোনো ওয়েব সিরিজ করতে বা এক পর্বের নাটক করতে, বা সিনেমা বাদই দিলাম, সিনেমা তো অনেক পরের ব্যাপার, মানে অনেক বড় বাজেটের ব্যাপার, কিন্তু আমার মনে হয় ওয়েব সিরিজ করা যেতে পারে একটা, কীভাবে অ্যারোমেটিক হালাল সাবান করলো, শুধুমাত্র এটা নিয়ে করা যেতে পারে। অ্যারোমেটিক হালাল সাবানের মানে লঞ্চিং, কীভাবে এটা প্ল্যান করলো, লঞ্চিং করা হলো, কীভাবে এটা কলাপস করলো, এবং কারা কারা এর সাথে জড়িত থাকতে পারে, এটা নিয়ে চিত্রনাট্য যদি কেউ লিখতে চায় আমি তাকে হেল্প করতে পারি। কেউ যদি ওটিটি এরকম ওয়েব সিরিজ বানাতে পারে, আই উড লাভ টু ডু দ্যাট। এবং বাংলাদেশে এটা নিয়ে এর আগে কখনো কন্টেন্ট হয় নাই, সেই হিসেবে দারুণ একটা কন্টেন্ট হওয়ার প্ল্যান আছে। সো এটা আমি বলতেছি, তোমার ইসের কথা বললাম, অ্যারোমেটিক হালাল সাবান কথা, অ্যারোমেটিক হালাল সাবান কথা বাদ দাও, তুমি ইসের কথা বলো, কোলা ওয়ার নিয়ে ইন্ডিয়াতে যা কাহিনী হয়েছে ভাই, ফ্যান্টাস্টিক। মানে আমার কাছে মনে হয়েছে যে আমি কি পড়লাম ভাই, পড়ার পরে মাথা নষ্ট। মানে আমি 2-3 দিন ঘরের ভিতরে ছিলাম। আমার প্রথম যে বইটা নন মার্কেটারদের জন্য মার্কেটিং, ওই বইটার মধ্যে সবচাইতে মাইন্ড ব্লোয়িং কেস স্টাডি হচ্ছে কোলা ওয়ারের, কোক আর পেপসির যে ফাইট হয়েছে ইন্ডিয়াতে, ওইটার কাহিনী সত্যি ঘটনা, এটা 90 দশকের ঘটনা। কীভাবে মানে কোক আসলো, পেপসি আসলো, কীভাবে পলিটিক্স করে ওদেরকে মানে ইয়ে থেকে খেদাইলো, ইন্ডিয়া থেকে বের করে দিল, তারপর ইন্ডিয়াতে আবার এন্ট্রি করলো কোক, এবার আরও বেশি করে এন্ট্রি করে ওরা থামস আপকে খেয়ে নিল, টেক ওভার করলো। থামস আপকে কীভাবে টেক ওভার করছে এটা আরেক কাহিনী। মানে অথচ থামস আপ ছিল তো ওই সময় কোকের মানে সবচেয়ে বড় কম্পিটিটর এবং সবচেয়ে জনপ্রিয় পানীয় ইন্ডিয়ার। তুমি চিন্তা করো, ইন্ডিয়ার মতো 120 কোটি জনসংখ্যার একটা দেশে সবচেয়ে টপ, মানে দেখা যাবে ওদের যে টার্গেট অডিয়েন্স সারা পৃথিবীতেও এত কোক সেল হয় না, এক ইন্ডিয়াতে যত সেল হয় থামস আপ। সো ওইখানে কীভাবে টেক ওভার করলো কোকাকোলা, বাংলাদেশে ইউনিলিভার কীভাবে কাজ করতেছে, ব্যাট কীভাবে কাজ করতেছে, এই জিনিসগুলো নিয়ে কোনো দিন ম্যাস পিপলের কাছে যাওয়া হয় নাই, কোনো কন্টেন্ট বা কোনো কিছু এই ধরনের কন্টেন্ট নিয়ে, অডিও কন্টেন্ট হোক, ভিডিও কন্টেন্ট হোক, ঠিক আছে। সো আমার মনে হয় এটা নিয়ে ভিডিও কন্টেন্ট হইতে পারে, তবে অবশ্যই কিছু বিতর্কিত কিছু জিনিসপত্র বাদ দিয়ে এটা করতে হবে অবশ্যই, কারণ বা এগুলো রূপক অর্থে দেখানো যেতে পারে, কারণ এমন অনেক জিনিস আছে যেটা আসলে কোম্পানির জন্য মানহানিকর, কোম্পানি ব্র্যান্ড ইমেজের জন্য খারাপ, ওই দিকে যাওয়া যাবে না। কারণ আমরা চাই না এত বড় একটা প্রতিষ্ঠান যেটা এত কোটি কোটি টাকা ইনভেস্ট করে একটা ব্র্যান্ড ইমেজ গড়ছে, তাকে শুধু করে দিতে, এটা মানে নষ্ট করতে, এটা আমরাও চাই না। সো এমনভাবে এটা করতে হবে যাতে সাপও মরে লাঠিও না ভাঙে, উভয় দিকে মোটামুটি একটা ব্যালেন্স থাকে, তাহলে আমার মনে হয় এতে ব্র্যান্ডও উপকৃত হবে, মানুষও জানতে পারবে। এটা যারা ব্র্যান্ড মার্কেটিং নিয়ে বা বিজনেসে জানতে চায়, কর্পোরেট দুনিয়া নিয়ে জানতে চায়, তাদের জন্য একটা জানার একটা স্থান হবে বলে আমি মনে করি। ভাই, তো যেটা বলতেছিলাম যে আমার একটা মানে থটস আছে, বা ধরেন আমি একটা এক্সাম্পল দিব আপনাকে, আমি চাই আপনি এইটা আমাকে হেল্প করেন এই পডকাস্টের মাধ্যমে, এবং এই কোয়েশ্চেনটা অনেকেরই হেল্প করবে আমি মানে বিশ্বাস করি। সেটা হইতেছে, আমার একটা প্রোডাক্ট আছে,
সেটা হোক ভার্চুয়ালি, সেটা হোক মানে প্রোডাক্ট যেইটাই হোক না কেন, ফিজিক্যালি হোক না কেন, আমার এই প্রোডাক্ট বা সার্ভিসটা আমি যখন একটা মানুষের কাছে পিচ করতেছি, সেল করতে যাচ্ছি, তখন সে আমাকে বলতেছে যে ভাই মানে একটা কথার পর্যায়ে সব ভালো লাগছে ভাই, হ্যাঁ ওকে এভরিথিং ইজ ডান, বারবার বলতেছে ভাই আচ্ছা আপনার মানে প্রাইসটা এত হাই কেন, এত হাই হওয়ার কারণ কি? তখন আমি তাকে বলি ভাই হাই কেন, আমার এই সার্ভিস আছে, সেই সার্ভিস আছে, এইগুলো পাবে সেগুলো। এমন কি কোনো ওয়ে আছে বোঝানোর যে আপনার সার্ভিস, আপনার প্রোডাক্টটা আসলে অনেক এক্সক্লুসিভ, অনেক এক্সপেন্সিভ, যাতে করে সেই কোশ্চেনটাই না করে? মানে এটা আমি কীভাবে বোঝাবো একটা মানুষকে, সেটা যে কোনো উদ্যোক্তাদের জন্যই, তার প্রোডাক্ট সম্পর্কে? বিল এ স্ট্রং ইউএসপি, যেটা তোমার ছাড়া আর কারো কাছে নাই। আচ্ছা, তুমি একটা প্রবলেম খুঁজে বের করবা, যেই প্রবলেমের কোনো সলিউশন নাই বা কোনো স্মার্ট সলিউশন নাই বাজারে, ইউ উইল বি দ্য ফার্স্ট স্মার্ট সলিউশন গিভার অফ দ্যাট প্রবলেমস। কাস্টমার আসবে না, কাস্টমারের বাপ আসবে তোমার সাথে কিনতে, প্রাইস নিয়ে কথা বলার সুযোগই পাবে না। ভাই আমার এটা 100 টাকা, আপনি কিনলে কিনেন, না কিনলে ইউ আর ফ্রি টু গো, এটা স্বাধীন দেশ, এটা আমার সেলিং প্রাইস 100 টাকা, আমি সেল করছি। তোমার যদি একটি স্ট্রং প্রপোজিশন থাকে, কাস্টমার কিনতে বাধ্য। কাস্টমাররা কেন করে সেটা তুমি সাইকোলজিটা চিন্তা করো, কেন তারা মোলামুলি করে? দে হ্যাভ বেটার অল্টারনেটিভস দ্যান ইউ। আপনার কাছে আজকে 1 সপ্তাহ সময় আছে এবং এই 1 সপ্তাহের মধ্যে আপনার সব কিছু ধ্বংস হয়ে যাবে মনে করেন, তাহলে এমন কোন 3টা জিনিস আছে যে 3টা জিনিসটা আপনি আবার শুরু করতে চান? আমার রাইটিং স্কিল, ওইটা তো যাবে না, ওইটা তো ধ্বংস হবে না, ওটা তো আমার ব্রেনের মধ্যে। আমার রাইটিং স্কিল থাকবে, আমার নেটওয়ার্কিং স্কিল, আমার কন্টেন্ট মার্কেটিং স্কিল, আমার বিজনেস অ্যানালিটিক্যাল স্কিল। এই জিনিসগুলো দিয়ে আমি ইনশাআল্লাহ আমার মনে হচ্ছে আমি আবার স্ক্র্যাচ থেকে শুরু করতে পারবো। ধরেন আপনি 3 দিনের জন্য পৃথিবীর ওয়ান অফ দ্য বেস্ট মার্কেটার বা কনসালটেন্ট বলতে পারেন হলেন। এখন এই কনসালটেন্ট হওয়ার পরে আপনি কি চেঞ্জ করতে চান এবং কেন করতে চান? হ্যাঁ, আমি বাংলাদেশে একটা জিনিস চেঞ্জ করতে চাই, সেটা হচ্ছে যে বাংলাদেশের মার্কেটিংটা আসলে ট্রেড ফোকাসড মার্কেটিং। মানে হচ্ছে তুমি মুদি দোকানদারদের কমিশন ল্যাপটপ দিয়ে কিভাবে প্রোডাক্টটাকে সেল করতে পারো, এটাই হচ্ছে তোমার মানে মার্কেটিংয়ের খেলা এখানে খুব একটা নাই। তোমার খেলা হচ্ছে মুদি দোকানদারদের সাথে, এটারে এক কথায় বলা হচ্ছে বা কর্পোরেটের ভাষায় বলে ট্রেড মার্কেটিং, বা এজেন্ট মানে ফিল্ড লেভেলের এজেন্টদের সাথে, যাদের সাথে কাস্টমারের সবচেয়ে বেশি টাচ পয়েন্টে থাকে, যারা তাদের দিয়ে তুমি কাজ করাচ্ছ, প্রোডাক্ট সেল করতেছো। কিন্তু উন্নত দেশের বা যদি আরেকটু স্পেসিফিকলি বলি, আমেরিকান মার্কেটে মূল খেলাটা হচ্ছে তো অনলাইনে, অফলাইনে সাধারণত মূল খেলা হয় না। ডিজিটাল মার্কেটিং আসছে আমেরিকা থেকে, মার্কেটিংয়ের বড় বড় তাত্ত্বিকরা আমেরিকা থেকে আসছে। সো ওইখানে ট্রেড মার্কেটিং অতটা কাজ করে না, বাংলাদেশে অতটা কাজ করে। বাংলাদেশ এবং ইন্ডিয়াতে দুই জায়গাতেই একই অবস্থা। মূলত আমরা মার্কেটিং ফোকাস নেশন না, আমরা স্পেসিফিকলি ট্রেড মার্কেটিং ফোকাস নেশন। তুমি মুদি দোকানদারদের বলো ভাই আমি আপনারা ভালো কমিশন দিব, আপনি প্রোডাক্ট বেচে দেন, ও বেচে দিবে, তোমার মার্কেটিং খারাপ হলেও সমস্যা নেই। আমরা এরকম অনেক ব্র্যান্ডের নাম জানি যে এই ব্র্যান্ড মার্কেটে খুব বেশি লোকে চেনে না, কিন্তু সেল ভলিউম দেখো নাম্বার 1-এ আছে। এর মধ্যে একটা আমি লিখছিলাম, ঘড়ি নামে একটা ব্র্যান্ড আছে, যেটার সেল বাংলাদেশে 1 নাম্বার। কিসের ব্র্যান্ড জানো? কিসের? কাপড় ধোয়ার গুঁড়া সাবান। ইন্টারেস্টিং, তুমি হয়তো নামও শুনো নাই। না। এই ব্র্যান্ডের অ্যাম্বাসেডর কে জানো? অমিতাভ বচ্চন। এটা তো ইন্ডিয়ান একটা ব্র্যান্ড, রাইট। কিন্তু তাদের কিন্তু টিভিতে খুব বেশি অ্যাড দেখো না, ডিজিটালে অ্যাড দেখো না, কিন্তু নাম্বার সেলিং এর নাম্বার 1 কেন? ওর ট্রেড মার্কেটিং এ করতেছে। গ্রামে গঞ্জে গিয়ে দেখো মানুষ ঘড়ি কিনতেছে, ঘড়ি ডিটারজেন্ট সাবান। আর তুমি হয়তো চিনো হুইল, তুমি আমি হয়তো হুইল চিনি, সার্ফ এক্সেল চিনি, ঘড়ির নাম হয়তো জানিও না, কিন্তু সেলিং 1 নাম্বার হচ্ছে ঘড়ি, ফর এক্সাম্পল। সো এরকম অনেক ব্র্যান্ড আছে যারা ট্রেড মার্কেটিংয়ে ফাটায় দিতেছে, কিন্তু আমরা হয়তো এটিএল বিটিএল খুব একটা জানি না তাদের কথা। ভাই আপনি যদি একটা $1 মিলিয়ন ব্র্যান্ড বিল্ড করতে চান, সেটা কোন প্রোডাক্টের উপরে হবে এবং কিভাবে শুরু করবেন আপনি? ভেরি গুড কোশ্চেন। এখন অবশ্যই এআই। যদি আমি এখন $1 মিলিয়ন ব্র্যান্ড লঞ্চ করতে চাই, আমি চিন্তা করবো কোন একটা এআই টুলস নিয়ে কাজ করার জন্য, কারণ এটা স্কেল আপ করা খুব ইজি হবে। আমি হয়তো একটা সাবস্ক্রিপশন কিনে 1জন বা 2জন মিলে শুরু করে দিতে পারবো, আর এটা অনেক অল্প খরচে এবং অল্প সময়ে অল্প রিসোর্স নিয়ে অনেক বড় স্কেল আপ করা যাবে। দিস ইজ দ্য রিজন। বলেন না ভাই, চট্টগ্রামে মানে কিভাবে চট্টগ্রামে গেলেন বা চট্টগ্রামের মানে টোনটা কিভাবে হইলো, এটা একটু বলেন না ভাই। আমি নিজে চট্টগ্রামের, আমার আম্মা চট্টগ্রামের, একটু বলেন। হ্যাঁ, থ্যাংক ইউ। আন্টি এখনো বসে আছেন ক্যামেরার পিছনে, তো আলহামদুলিল্লাহ। সরি আন্টি, অনেকক্ষণ বসে রাখছি, আপনাকে মাফ করে দিয়েন। চিটাগাংকে আমি খুব ভালোবাসি। একটা বড় কারণ হচ্ছে আমার ফেসবুকে অনেকেই জানে, প্রতি বছর বিশেষ করে নভেম্বর ডিসেম্বর মাসে চিটাগাং যাওয়ার জন্য আমার মনটা খুব আঁকুপাকু করতে থাকে। কিন্তু আমার গ্রামের বাড়ি টাঙ্গাইলে, আমি জন্ম এবং বেড়ে ওঠা ঢাকাতে, ঢাকার মিরপুরে।
চিটাগাংয়ের সাথে চিটাগাংয়ে কোনো আত্মীয় স্বজন থাকে না আমার, তো আমি যখন কথা বলি তখন চিটাগাং অটোমেটিক টান চলে আসে, এই যে এখন আবার চলে আসছে। সো আমি খুব মানে কনসিয়াসলি আমি চেষ্টা করি যাতে করে চিটাগাংয়ের টানটা যেন না আসে, কারণ যখন পডকাস্টে কথা বলি তখন পাবলিক এক্সপেক্ট করে যে আমি কোনো আঞ্চলিক ভাষায় কথা বলবো না, প্লাস অনেকে হয়তো মাইন্ড করতে পারে যারা চিটাগাংয়ের আছে, তোমরা তো অনেক উদার মনার এই কারণে হয়তো, এবং এডুকেটেড এবং অনেক উদার মনা এই কারণে তোমার মনে করো না, কিন্তু অনেকে আছে এটা মনে করে ও আচ্ছা আব্বাঙ্গেরা আমার ভ্যাঙ্গাইতেছে। হ্যাঁ আপনি জানেন চিটাগাংয়ের মানুষেরা মানে বাইরের ডিস্ট্রিক্টের মানুষদেরকে ভুইঙ্গা বলে। হ্যাঁ আমি তো জানি, একটু আগে তো বলতেছিলাম যে আমরা তো বইঙ্গার কাছে তোমরা মেয়ে বিয়ে দাও না, অথচ ঠিকই বইঙ্গাদের মেয়ে নিয়ে যাও। আমার একটা ক্লায়েন্ট ছিল, উনি হচ্ছে গিয়ে ডাবলিনে উনি টেক্সট নিয়ে কাজ করে। মানুষের সাথে কথা বলতে বলতে কাজকর্ম করতে করতে একদিন উনি বলতেছে যে আমি চট্টগ্রামে আসবো আগ্রাবাদে, ঠিক আছে এরকম করে। আমার দেখে আমার টোনটা চেঞ্জ হয়ে গেছে, যাওয়ার চিটাগাংয়ের ভাষায় কথা বলতেছি। আমি বললাম ভাই আপনি কি চট্টগ্রামের? তাহলে আমি চট্টগ্রামের না, আসলে আমরা ভুইঙ্গা, কিন্তু চট্টগ্রামে থাকতে ভালোবাসি। এরকম এটা একটা বড় রিজন কি জানো, আমি আমার মানে চিটাগাংয়ের প্রতি যে আমার একটা মানে ভালোবাসা এটা তৈরি হয়েছে অস্ট্রেলিয়াতে। আমি যখন অস্ট্রেলিয়া যে এলাকায় ছিলাম ওটা চানগাইয়া অধ্যুষিত এলাকা ছিল, মানে আর আমার আশেপাশে সমস্ত বদ্দারা ছিল চানগাইয়ার, তো এখানে আমি মসজিদে যেতাম তখন দেখা যেত। আমি প্রথম অস্ট্রেলিয়া যখন যাই আমার বয়স ছিল কত 20-21 বছর, 21ও না হয়তো 19-20 বছর। তো আমি কখনো এর আগে চিটাগাং যাই নাই ওই সময়টাতে। তো পরে আমি প্রথম চিটাগাং গেছি অস্ট্রেলিয়া থেকে বাংলাদেশে আসা, এবং ওখানকার অস্ট্রেলিয়ার ভাইয়েরা বলতো পদ্মারা যে তুমি বাংলাদেশে যাবা গিয়ে চিটাগাং যাবা, ওইখানে আমার ওই দোকান আছে, ওই ব্যবসা আছে, ওই বাসা আছে, তুমি ওখানে গিয়ে তোমার যদি কোনো হেল্প লাগে আমাকে বলবা। তো প্রথমে আমি সুগন্ধা যাই 2013 সালে, তারপরে রেগুলার যাওয়া হয়, আগ্রাবাদ যাওয়া হয়, হালিশহর যাওয়া হয়। আগ্রাবাদ তো প্রতি বছরই যাই, আমি যে কত টানা 3 বছর 3টা ওয়ার্কশপ করেছি লিঙ্কডইনের উপরে, ডে লং ওয়ার্কশপ আগ্রাবাদে, ওখানে হাইটেক পার্কে। তো আমার চিটাগাংয়ে বিজনেস পার্টনার রয়েছে, তারপরে আমার প্রচুর ফ্রেন্ডস রয়েছে চিটাগাং। তো আমার ওদিন এক ফ্রেন্ড জিজ্ঞেস করতেছিল যে তুই যদি চিটাগাংয়ে মুভ করিস কোন জায়গায়? আমি কুলসিতে। 1 সেকেন্ডও চিন্তা করি না, আমি বলছি কুলসিতে উঠবো। আমি চিন্তা করে দেখছি যে চিটাগাংয়ে এত টান কেন ফিল করি, তার ওয়ান অফ দ্য রিজনস হচ্ছে আমি যখন অস্ট্রেলিয়ায় ছিলাম ওই সময়টাতে আমি ফিল করতাম যে আমি যখন প্রথম মেলবোর্নে গেছি তখন আমি দেখছি যে মেলবোর্ন এত সুন্দর একটা সিটি, ইভেন তুমি মেলবোর্নে গেলে তোমার কাছে সিডনিতে ব্যাক করতে ইচ্ছা করবে না, মনে হবে তুমি গুলিস্তান চলে আসছো, ফার্ম গেটে চলে আসছো, মানে এত গ্যাঞ্জাম এত মানুষজন, ভালো লাগবে না, আমার কাছে ভালো লাগে নাই। মেলবোর্ন হচ্ছে ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য মোস্ট লিভেবল সিটিস, এবং এটা র্যাঙ্কিংও মানে অনেক বছর 1 নম্বরে ছিল। তো মেলবোর্নে যখন আমি গিয়েছি তখন আমার মনে হয়েছে বাংলাদেশে যদি এরকম একটা সিটি থাকতো যেটা ঢাকার সাথে কম্পিট করতে পারে সব দিক থেকে, কত ফাটাফাটি একটা জিনিস হতো। চিটাগাং গিয়ে দেখি আরে বাবা রে, চিটাগাংয়ের রাস্তায় যে স্পোর্টস কার চলে, ঢাকার মানুষ চোখেও দেখে না বলে। ভাই আপনাকে একটা মজার কথা বলি, মনে করেন এখন একটা অপরচুনিটি আসলো, আপনার প্রলয় হাসান ভাই প্রলয় হাসান ভাই সব কিছু ছাইরা ছুইরা প্রলয় হাসান ভাই চিটাং একটা জায়গা হয়েছে, চিটাং একটা মেয়ে বিয়ে করার সুযোগ পাইছে, আপনাকে ছেড়ে চলে সব চলে যাবেন? না, এটা বলা যাবে না, এটা বললে তোমার ভাবি আর ঘরে ঢুকতে দিবে না, আর পডকাস্টও আসতে দিবে না, সো এইটা স্কিপ করে যাও। ভাই চিটাঙের মানুষদের বদ্দাদের উদ্দেশ্যে একটু বলেন না চিটাঙের ভাষায় যে অনারা কেন সাবস্ক্রাইব করেন, বলেন না। আমি তো তোমাদের চিটাঙের ভাষা তো পারি না ওরকম করে, হয়তো বুঝতে পারি 50-60%, কিন্তু একদম অরিজিনাল চিটাঙ্গাই ভাষা কথা বলতে পারি না। তোমরা যে টানটা দাও এভাবে বলতে পারি যে বদ্দা আপনারা সাবস্ক্রাইব করিয়েন, কিন্তু তাও যারা চট্টগ্রামের মানুষ আছেন ওনারা বদ্দারা বুঝি কি উনকি হই। এই পডকাস্টটা কেমন জানি ক্যাজুয়ালি ভালো লাগতেছে করতে, আমার কাছে ভালো করছে খুব চমৎকার। এখন আমার কাছে খুব, এখন আমি বুঝি, আমি বললাম 50-60-70% আমি বুঝি, এবং তোমরা যদি খুব স্পিডে না বলো, ইভেন তোমাদের মানে ওয়ার্ডিংসটা যদি একদম 100% পিওর চাটগাঁয়া হয় আমি বুঝবো, মানে 70-80% আমি বুঝবো, এটা একদম ফর শিওর। কিন্তু কথা হলে একটু স্লোলি বলতে হবে, খুব ইয়ে না। এই তুমি একটু আগে যেটা বললা যে চানগাঁয়ের বদ্দারা যা আছেন আপনি কি বলছেন এটা আপনারা বুঝতে পারছেন। সো এখন এটা হয়েছে শিখতে, এবং আমি না রিলেট করতে পারি যে অরিজিনালি যে ওয়ার্ডগুলো, সেই ওয়ার্ডগুলোর সাথে কি চেঞ্জ হয়েছে, এবং তোমাদের সাথে নোয়াখালীর অনেক মিল আছে, নোয়াখালীর অ্যাকসেন্টের অনেক মিল আছে, নোয়াখালীর মানুষদের সাথে অনেক মিশছি আমি, যার ফলে ওইটার রিলেভেন্সি আরও মানে কাছের খুঁজে পাই। তো যার ফলে এই জিনিসটা হয়। আমার মনে হয় কেউ যদি খুব ক্লোজলি চাটগাঁয়াদের সাথে মিশে, এবং সে যদি তার একটা মানে প্ল্যান থাকে যে এটা আমি শিখবো, এই মানে ল্যাঙ্গুয়েজটা আমি শিখবো, সে এটা শিখতে পারবে, মানে এটা ইটস নট সামথিং আনলার্নেবল। আপনার কেমন মানে ফিল হয়েছে চাটগাঁয়া মানুষের সাথে মিশে? আমার খুব ভালো লাগছে, খুবই ভালো লাগছে, খুবই। এখন তো অনেক কিছু বলতে পারতেছে না ক্যামেরার সামনে, তো ক্যামেরার পিছনে কিছু বলছি, তো যাই হোক। তবে এটা ঠিক মানে ওই যেটা বলতেছিলাম, আমি বাংলাদেশে আসার পরে যখন আমার মনে হইলো যে আরে চিটাগাংয়ে তো বাংলাদেশের পোর্ট সিটি, এবং বাংলাদেশের কোনো সিটি যদি ঢাকার সাথে কম্পিট করতে পারে বা ঢাকাকে টেক্কার দিতে পারে সেটা হচ্ছে চিটাগাং। চিটাগাং লাইফ
লাইফস্টাইল, চিটাগাংয়ের মানুষের কালচার পুরাই বিদেশিদের মতো ভাই। হ্যাঁ এক্স্যাক্টলি। সো তারপরে যে বললাম এই যে স্পোর্টস কারগুলোর কথা বললাম, তারপর চিটাগাংয়ে এমন আছে খুলশি মাঠে গিয়ে আমার মনে হচ্ছে আমি বিদেশে চলে আসছি, মানে অস্ট্রেলিয়াতে ওয়ার্ল্ডস যেরকম ওরকম মনে হইতেছিল আমার কাছে। সো আমার না তখন খুব প্রাউড ফিল হইতেছিল যে মেলবোর্নে যেরকম দেখছি সিডনির সাথে কম্পিট করার মতো একটা সিটি, বাংলাদেশে তাহলে এই চিটাগাংয়ে যে জিনিসটা আছে ঢাকার সাথে কম্পিট করার মতো যে জিনিসটা আমি জানতাম না। আমি যখন প্রথম চিটাগাংয়ে গেছি আমার বয়স তখন কত ছিল, 27-28 বছর ছিল আমার বয়স, বা 29। সো আমি আমার লাইফের অর্ধেক পার করে দেওয়ার পরে আমি এই রিয়েলাইজেশন করছি যে বাংলাদেশে এত বড় একটা সিটি, যেটা আমি আমার লাইফের অর্ধেক যাওয়ার পরে আমি সেখানে গেছি, মানে আই ওয়াজ ফিলিং লাইক যে আমি একটা লুজার। এই কারণে আমার তো আরো আগে যাওয়া উচিত ছিল এখানে, এত বড় একটা সিটি, আমার তো ম্যাট্রিক পরীক্ষার পরেই যাওয়া উচিত। আমি জানি না তার বড় রিজন ছিল আমি যে ঘর কোনো, আমার আব্বা আম্মা আমাকে খুব বেশি ছাড়তেন না। লাইফে প্রথম আমি গেছিলাম মনে হয় যশোরে, না জানি সাতক্ষীরায়, ম্যাট্রিক পরীক্ষার পরে গেছিলাম, তাও আমার খালুর সাথে করে, মানে তাবলিগে গেছিলাম। ওইটা হচ্ছে আমার প্রথম ঢাকার বাইরে যাওয়া। নাইলে আমার আব্বা আম্মা কোনো চিন্তাও করতে পারে না যে আমি একা একা ঢাকার বাইরে যাবো। চিটাগাং যাওয়ার তো প্রশ্নই ওঠে না, চিটাগাং তো আরও দূরে। তো যখন দেশের বাইরে গেলাম তখন মনে হইলো যে না, এখন একটু মানে আশেপাশে ঘুরে টুরে দেখা দরকার। মানে সো এই কারণে মানে মনে হচ্ছিল যে আমি চিটাগাঙ্গে ছিলাম আমার অলমোস্ট আমার অর্ধেক লাইফ পার করার পরে। সো এইটা আমার জন্য খুব রিগ্রেট হচ্ছিল। এবং তখন চিটাগাং গিয়ে যে একটা প্রাউড মোমেন্ট আমি ফিল করলাম যে না, আমাদের দেশও মেলবোর্নের মতো একটা সিটি আছে, যেই সিটিটা সমানভাবে ক্যাপিটাল সিটির সাথে কম্পিট করতে পারে। তখন আমার কাছে জিনিস মনে হলো যে না, এইটা চিটাগাং আমাদের জন্য একটা গর্বের একটা জায়গা, গর্বের একটা বিভাগ। কিন্তু এই বিভাগটাকে আমি চিনি না, এটা আমার ব্যর্থতা। এই কারণে মনে হচ্ছে যে না, আমাকে এখন কম্পেনসেট করতে হবে। এবং যখন ওদের সাথে আরও মিশা শুরু করলাম, তখন আরও যখন মানে ইমোশনালি আরও অ্যাটাচড হওয়া শুরু করলাম, তখন থেকে আমার মানে এই জিনিসটা আমি ফেসবুকে লিখি যে চিটাগাংয়ের প্রতি একটা টান অনুভব করি, আমি জানি না কেন। রাইট, 100% ভাই। এক্স্যাক্টলি। সো আমি না ছুতা খুঁজি, বুঝছো, প্রতি বছর চিটাগাংয়ে যাওয়ার জন্য। তো তখন আমাদের চিটাগাংয়ের ফ্রেন্ডরা আছে বা ফ্যান ফলোয়ার আছে, ওর বলে যে প্রলাপে আপনি চলে আসেন না, আপনি চলে আসেন খালি, তারপরে দেখবেন আপনার থাকা খাওয়ার সব ব্যবস্থা আমি এখানে করতেছি, আপনি এখানে যাবেন, এখানে করবেন, আপনি এখানে আসবেন, ও নিব। তো চিটাগাং যে আমার যে পার্টনার আছে, ও বলে যে আপনি জাস্ট কল দিয়ে চলে আসেন। সে তো প্রতি মাসে আমার টানে। চট্টগ্রামে থাকা অবস্থা তো একটা জিনিস খুব শুনছেন না, চট্টগ্রামের গালিগুলো তো অনেক শুনছেন। হ্যাঁ, সে খুব গালিগুলো জানছি, এই গালিগুলো সেন্সর দিয়ে দিও। আমি বলতে যাচ্ছি না, আন্টি না থাকলে তো বলতাম। মজা লাগে ভাই গালি, মানে অনেকে চিন্তা করতেছে ভাই এরা কি বলতেছে গালি গালাস নেই, কিন্তু সত্যি কথা বলতে চট্টগ্রামের একটা বদ্দা যখন একটা বদ্দার গালিটা দেয়, ওই গালিটা আমি রিপিট করতেছি না, ঠিক হবে না, এমন যে একটা ফিল লাগে, মানে ভাই ব্রাদার পুরা। বাট বাইরের দেশ থেকে মানে বলে না এক দেশের গালি আরেক দেশের বুলি এরকম একটা ব্যাপার। বাট আমাদের চট্টগ্রামের গালিটাই ইন্টেন্ট এমন থাকে না যে মানে ওরা আমি এরকম বুঝাচ্ছি, এটা আমাদের ভালোবাসা। তোমাদের চট্টগ্রামের সব কিছু ভালো লাগে, একটা জিনিস ভালো লাগে না যে তোমরা বঙ্গীদের কাছে বিয়ে দিতে চাও। যদি বিয়ে দেওয়া হইতো তাহলে তো আপনি বিয়ে করতেন ভাবি কি? হ্যাঁ, অবশ্যই আমি তো এর বঞ্চিত, সবচেয়ে বড় ভুক্তভোগী হচ্ছে আমি। আর ভাই চট্টগ্রামের কোন কোন খাবারগুলো মিস করেন আমার বলেন তো একটু ভাই। আমি যেহেতু ঝাল কম খাই, চট্টগ্রামের ঝালগুলো মিস করি, কিন্তু আমার কাছে খুব ভালো লাগে মেজবানটা। অবশেষে এই ওয়ার্ডটা নিলেন ভাই, মেজবানটা বলার সাথে মুখে ভাই পানি চলে আসে। আসলেই মেজবানটা খাওয়ার আমার 2-3 বার মনে খাইছিলাম। তো আমি কিছুদিন আগে, আমি গত বছরের ডিসেম্বরে গেছিলাম, লম্বা একটা ট্যুর দিয়েছিলাম আমি, চিটাগং, কক্সবাজার, সেন্ট মার্টিন। ঠিক আছে, কক্সবাজারে আমার এক দুঃসম্পর্কের আত্মীয় থাকেন, এখানে ওদের স্থানীয় ওনারা। তারপর এবং আমি তোমার ভাবি আর আমার মেয়েটা 3জন মিলে আমরা ট্যুরটা দিছি। সো আমার প্ল্যান ছিল টোটাল 10 না 11 দিনের একটা ট্যুর ছিল। সো আমার 3 দিন করে থাকার প্ল্যান ছিল। 3 দিন চিটাগং, 3 দিন কক্সবাজার, 3 দিন সেন্ট মার্টিন। মানে বাংলাদেশে এখন পর্যন্ত আমার তো বেস্ট ট্যুর। ভাই চট্টগ্রামের মানুষরা এত শৌখিন, মানে এটা বলার বাইরে, আপ্যায়ন যে আপনাকে করবে ভাই। আপনি যদি একটা রিক্সাওয়ালার বাসায়ও যান, ওইটা মিন করতেছি না, মানে বোঝাচ্ছি যে চট্টগ্রামের মানুষ আসলে হয় কেমন। ও আপনারা গরুর মাংস দিয়ে খাওয়াই, ওর ইচ্ছা করবে আর কি জানি খাওয়াই ফেলতেছে, মানে ও মানে ভাই কি করলাম। ট্রু এই জিনিসটা দিক দিয়ে ভাই আমরা বাংলাদেশিরা কিন্তু জাতিগতভাবেই অতিথি পরায়ণ, মানে মানুষজন অতিথি পরায়ণ কিরকম যে তার এফোর্ডেবিলিটি নাই, সামর্থ্য নাই, তারপরও সে তার বেস্টটা দেওয়ার চেষ্টা করতেছে। এমনিতে এটা আমাদের জাতিগত, মানে রিগার্ডলেস অফ চাটগাঁয়া নন চাটগাঁয়া, তার উপরে চাটগাঁয়াদের একটু বেশি। বাংলাদেশ চাটগাঁয়াদের সাথে যদি বাংলাদেশের আর কোনো এই ক্রাইটেরিয়াস তুলনা করতে, সেটা হচ্ছে পুরান ঢাকার। একমাত্র আমি পুরান ঢাকার লোকদেরকে এরকম পাই যে তারা প্রচণ্ড অতিথি পরায়ণ, প্রচণ্ড খরচ করে এবং প্রচণ্ড মানে কি বলবো যাত্রা বিমান যেটারে বলে, সেটা তাদের আছে।
Right. So, জাতির যে একটা এইটা যে প্রাউড চাটগাঁইয়া বা প্রাউড পুরান ঢাকার এই জিনিসটা ওদের মধ্যে আছে, মানে যতটুকু দেখছি তার মানে ছেঁচড়া না, একটা আছে না কিপটামি করে বাই করে, কিন্তু এরকম না যে দেখা যাচ্ছে যে যে মানুষটাকে তারা অতিথি মানুষ মানে তাকে পছন্দ করছে ওর জন্য কোন জায়গাটা দিয়ে দিচ্ছে, জান দিয়ে দিচ্ছে তার জন্য। হ্যাঁ না So, এটা অবশ্যই এই জিনিসটা আমি একমাত্র পাইছি যে ঢাকায় পুরান ঢাকার যারা ওরা আর বাংলাদেশের চাটগাঁইয়াদের মধ্যে, আর আমার জানার মতো আর তেমন কারোর মধ্যে নাই, মানে ম্যাসিভ আকারে নাই অতটা। ভাই চট্টগ্রামে এই মুহূর্তে কি কি বিজনেস দেখতেছেন যেগুলো করলে আপনার মনে হয় ভালো? অনেকে মনে করে কি ভাই মানে ঢাকায় অনেক টাকা উঠে ঢাকায় আসি ব্যবসা করবো এই করবো সেগুলো, আপনার কি মানে চট্টগ্রামে এরকম অনেক অপরচুনিটিস আছে যেগুলো আপনি দেখতেছেন? অফকোর্স চট্টগ্রামে এমন কিছু অপরচুনিটিস, এগুলো আমি চাটগাঁইয়া ভাষায় একটু বলি প্লিজ ঠিক আছে। তো না চাটগাঁইয়া যে যে জিনিসগুলো আছে যেটা ঢাকায় এই অপরচুনিটিগুলো নাই, যেটা শুধুমাত্র চিটাগাঙে আছে, যেমন সি ফুডের বিজনেস করা যেতে পারে। সি ফুডের বিজনেস বাংলাদেশে এই অলরেডি আমার এক বিজনেস পার্টনার আছে তৌহিদ ভাই, তার একটা ব্র্যান্ড আছে শুটকিস। তো উনি চেষ্টা করতেছে শুটকির একটা ব্র্যান্ড বাংলাদেশে গড়তে, এবং এটা একসময় ইন্টারন্যাশনাল ব্র্যান্ড হবে। সো শুটকির একটা ভালো কিন্তু চাহিদা আছে ঢাকায় এবং ঢাকার বাইরে, এবং পার্সোনালি আমি শুটকি ভীষণ পছন্দ করি, যে জিভে পানি চলে আসছে আমার। শুটকির কিন্তু ভালো চাহিদা আছে আন্তর্জাতিক এবং জাতীয়ভাবে। সো এই কিন্তু শুটকির কোনো ব্র্যান্ড নাই, কি একটা মানে অদ্ভুত ব্যাপার না যে আমাদের এত চাহিদা আছে সারা বাংলাদেশে কিন্তু এর কোনো ব্র্যান্ড নাই। তো শুটকির ওই ব্র্যান্ডটা শুটকিস, তুমি চাইলে লিঙ্ক দিতে পারো, যারা যদি আগ্রহী তারা এখানে দেখতে পারবে। তো শুটকির এত বড় মার্কেট আছে বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরে, সে এরকম 20-30টা ব্র্যান্ড ইজিলি হইতে পারে, কিন্তু শুটকি কিন্তু সাপ্লাই দেওয়ার মতো এত বড় নাই। সি ফুডের একটা ভালো বাজার আছে যেটাতে আমি দেখছি যে এখানে যখন আমি চিটাগংয়ে বা সেন্ট মার্টিন বা কক্সবাজারে যাই তখন দেখছি যে সি ফুডের বাজারটা ওই কেন্দ্রিক, কিন্তু সেই তুলনায় বাংলাদেশে কিন্তু সি ফুড অত অ্যাভেলেবেল না, এত চিপ না। তো অথচ চাইলেই কিন্তু মানে চিটাগাংয়ের সি ফুডটা বা সেন্ট মার্টিনের সি ফুডগুলো সারা বাংলাদেশে অ্যাভেলেবেল করে এটাকে চিপ করে দেওয়া যায়, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে ট্যুরিজম। চিটাগাঙে এত চমৎকার জায়গা আমি দেখছি যে বাংলাদেশে আর কোনো জায়গায় এত চমৎকার, পার্বত্য চট্টগ্রামে কি চমৎকার সব জায়গা, চিটাগাঙে কত চমৎকার সব জায়গা, কক্সবাজার সেন্ট মার্টিন কথা বাদই দিলাম। আমার কাছে মনে হচ্ছে ট্যুরিজমটাকে এনাফ আমরা প্রমোট করছি না, বা যতটুকু ট্যুরিজম খাতটা যতটুকু ডিজার্ভ করে ততটুকু আমরা দিতে পারছি না। আরেকটা হচ্ছে ঢাকা এবং ঢাকার বাইরের কি বলে চিটাগাং এবং চিটাগাংয়ের বাইরের মানুষদের সাথে যে এই যে ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার, চাটগাঁইয়া মানে এমন একটা ভাষা যেটা দেখো তুমি গেসও করতে পারবে না। সিলেট এবং চিটাগাংয়ের ভাষাটা এমন, তুমি যদি প্রায়র এক্সপিরিয়েন্স না থাকে কেউ বুঝবেও না কি বলছে। কারণ এটা একটা বড় রিজন হচ্ছে যে ওই সিলেট এবং চিটাগাংয়ের ভাষার মানে অরিজিনটা বাংলাদেশের বাইরে থেকে আসছে, এবং ওই অরিজিনের সাথে বাংলাদেশের মানে বাংলা ভাষার খুব একটা মিল নাই, যার ফলে ওটাকে টোটালি ফরেন ল্যাঙ্গুয়েজ মনে হয়। তো আমার কাছে অনেক মনে হয় যে এই যে ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারটা খুব ইজিলি ওভারকাম করা যায় যদি মানুষজন অনেক বেশি এটা নিয়ে, ধর আমরা যেমন আইএলস পড়ার জন্য বিদেশে যাওয়ার জন্য আইএলস শিখি, ওরকম সিএলস করা যেতে পারে। সো আমরা অস্ট্রেলিয়া এরকম বলতাম যে CLTS পড়ে আসো তাহলে তুমি বুঝতে পারছি চিটাগাং। তো এই জিনিসটা অনেকেই এখন দেখি যে এটা হইতেছে, মানে চিটাগাংয়ের কন্টেন্টে অনেকে নাটক সিনেমা বানানো শুরু হয়েছে। হ্যাঁ, তো এটা আরও বেশি করে হওয়া উচিত, কারণ হাজার হোক এই চিটাগং বা চিটাগাংয়ের ভাষাতে আমাদের কালচার, আমাদের বাংলাদেশের সংস্কৃতি। সো এইটাকে কেন আমরা ফরেন বানায় রাখবো? সো এটা তো আমাদেরই জিনিস। সো আমরা না জানতে পারি নাই বা আমরা এর থেকে দূরে থাকি বা আমরা এটা বুঝি না, এটা তো আমাদের ব্যর্থতা। ওকে ফাইন, না বুঝতেই পারো, এটাকে বোঝার চেষ্টা করো, এটা তো রকেট সায়েন্স না, রাইট? সো এটা নিয়ে আরও বেশি এটা নিয়ে কাজ হওয়া উচিত। ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারটা মানে আমি চাই এমন একটা হোক যে বাংলাদেশের 1/3 মানুষ চাটগাঁইয়া ভাষা বুঝে, বলতে না পারুক, বুঝে এটা যেন ফরেন ল্যাঙ্গুয়েজ মনে না করে। তো যখন এই ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারটা উঠে যাবে তখন আরও অনেক বেশি মানুষ চিটাগাংয়ের কালচারের সাথে সম্পৃক্ত হবে, তখন কালচারটা বড় হবে, বিজনেস আরও বড় হবে, তখন কোলাবোরেশন তৈরি হবে। অনেকে ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারের কারণে কোলাবোরেশন করতে পারে না। ঠিক আছে, আপনার মতে ভাই কোন একটা জিনিস ছাড়া আপনি কখনো সফল হইতে পারতেন না? আমার বাবা মায়ের দোয়া, এই জিনিসটা ছাড়া আমি কখনোই সফল হইতে পারতাম না। আমি মানে আমার মানে ট্রুলি আপনি যখন এই কথাটা বলছেন আমি একটা জিনিস মানে ইমোশনালি আমি যেভাবে বলি, আমার মা ছাড়া ঠিক একইভাবে আমি জীবন আপনার সাথে এখানে বসে পডকাস্ট করতে পারতাম না। জীবনও আমি দেখতেছি আন্টি অনেক সাপোর্টিভ, এই এখনো এত রাতে বসে আছে তোমার পডকাস্ট দেখতেছে, মানে ছেলের পডকাস্টকে সে কতটা সাপোর্ট করতেছে। আলহামদুলিল্লাহ, আমার মা আমার পডকাস্ট দেখে, কালকে রাত্রে আমি বিজি সিনে আমি আমার আম্মা একসাথে পডকাস্ট দেখেছি। সো আম্মু মা ছেলের এই সম্পর্কটা ভাই চমৎকার। আম্মু আমাকে অনেক ফিডব্যাক দিচ্ছিল। এখন আমার আম্মু খুবই অসুস্থ, অনেক বয়স হয়েছে, তো তারপরেও সে আমাকে যথেষ্ট সাপোর্ট করে, যথেষ্ট আমাকে তো অনেক জায়গায় সাপোর্ট করে। যেমন মনে করেন খালিদ ফারহান ভাই সেপ্টেম্বর আসতেছে,
তো উনি কি গেস্টের সাথে পডকাস্ট করবো এটা নিয়ে উনি আমাকে বলছে তোমার একটা লিস্ট পাঠাও কার কার সাথে মানে পডকাস্ট করলে ভালো হয়। তা আমি এরকম 30টা মতো লিস্ট করছি। তার মধ্যে আমি তো মানে অফিসে এখানে মানে কাজ টাজ করি, ডিজিটাল মার্কেটিং অনেক ব্যস্ত থাকি, তো সময় পাই না আমি। তো ধরেন প্রায় 25 থেকে 30টা মতো গেস্ট আম্মু সিলেক্ট করে রাখছে। আম্মু আমার ভয়েস পাঠায় রাখে, অমুক লোক তমুক লোক, এটা রাখতে পারতো না এভাবে। এই সব কিছু লিস্ট করছি, সব কিছু পাঠাইছি। তোমার জন্য সবাই কিন্তু সবার মা এরকম সাপোর্ট পায় না, মায়ের কাছ থেকে পায় না। আমার মানে যত নেটওয়ার্ক বলেন এখনো পর্যন্ত আমি যতটুকু পর্যন্ত আসি, আম্মু ছাড়া মানে আমি জীবনে এতটুকু পর্যন্ত আসতে পারতাম না। ওনার দোয়া ছাড়া জীবনে এতটুকু আসা সম্ভব ছিল না আমার কাছে। এটা খুবই খুবই সত্যি কথা। মানে অ্যাপার্ট ফ্রম নিজের স্কিল যোগ্যতা, ভাই আমার চেয়ে অনেক স্কিলফুল মানুষ আছে আউট দেয়ার, মানে যারা আসলে আমার পর্যন্ত আসতে পারে নাই। সো স্কিলই যদি আমার এটা কারণ হইতো, তারা কেন আসতে পারে নাই? তাই না? যদি নিজের যোগ্যতাই এটার জন্য যথেষ্ট ছিল, তাহলে তারা কেন আসতে পারে না? আমি কেন আসতে পারছি? আমার নিশ্চয়ই এমন কিছু আছে যেটা তাদের নাই বা তারা যেটা পায় নাই। তো আলহামদুলিল্লাহ আমি আল্লাহর কাছে খুবই দোয়া করি, মানে আমার বাবা মাকে আল্লাহ পাক, আমার বাবাকে আল্লাহ জান্নাত নসিব করুক। বাবা মা কত বছর মারা গিয়েছেন, আর আমার আম্মাকে আল্লাহ পাক হায়াতে শেফা কামনা দান করুক, আমিন। আর এটা অনেক বড় ব্লেসিংস। আমি অস্ট্রেলিয়া থেকে বাংলাদেশে চলে আসছি, তার ওয়ান অফ দ্য বিগেস্ট রিজন ছিল আমার বাবা মার কারণে। যে আমার মনে হইতো যে, কারণ ওখানে অনেক মানুষজনকে আমি দেখছি যারা আসলে মানে ছেলে পড়তে গেছে ওখানে অস্ট্রেলিয়াতে, এর মধ্যে মা মারা গেছে, বাবা মারা গেছে, কিন্তু জানাজার শরীক হইতে পারে না। এটা কত বড় দুঃখ একটা ছেলের জন্য। মানে সে হয়তো অস্ট্রেলিয়ার সার্টিফিকেট পাবে, ইউনিভার্সিটির অস্ট্রেলিয়ার পিআর পাবে, পাসপোর্ট পাবে, সবই পাবে লাইফে, কিন্তু ওই যে তার একটা আফসোস, একটা অতৃপ্তি, ওইটা সে জীবনে মরার আগ পর্যন্ত তার থাকবে। ওইটা যে আমি আমার মায়ের জানাজায় থাকতে পারি নাই, আমি আমার বাবার জানাজায় থাকতে পারি নাই, আমি আমার বাবার মাটি পাই নাই কবরের। সে রেডিমেড গিয়ে পাইছে, কবর টবর দেওয়া শেষ, তারপর 1 মাস পর 1 সপ্তাহ পর গিয়ে পাইছে, কিন্তু ওইটা তো হইল না। তো শেষ মুহূর্তে মৃত্যুসজ্জায় আমার মা কি বলতে চাইছিল আমি এটা কোনোদিন জানতে পারবো না, আর আমার বাবা কি বলতে চাইছিল, এইটা যে কত বড় একটা আফসোস, ওই আফসোস যেন আমাকে না করতে হয়, এই জন্য আমি চলে আসছি ভাই বাংলাদেশে। আমার লাগবে না আমার অস্ট্রেলিয়া ডিগ্রি। ইউ আর রাইট, ইউ আর 100% রাইট। কিন্তু আমি বলতেছি না যে এটা আমার পার্সোনাল ব্যাপার, আমি আপনাদেরকে এনকারেজ করছি। অনেকের অনেক রকম ফ্যামিলি সিচুয়েশন থাকতে পারে, যেই কারণে তার হয়তো বিদেশে যাইতে হইতে পারে, দ্যাটস ডিফারেন্ট। আমি চলে আসছি, এটা আমার পার্সোনাল কারণ। আমি কাউকে বলতেছি না যে আপনাদেরও করতে হবে, এই আর কি। আচ্ছা ভাই, তো আমাদের এই চ্যানেল মানে নতুন পডকাস্ট শুরু করছি, পডকাস্ট নিয়ে ওরকম প্ল্যানিং নেই যে ভালো করতেছো, খুব ভালো করবো। আপনি আমাদের থেকে অনেক বেশি ভালো করতেছেন, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি আপনাদের পাশাপাশি মানে আমি তো পার্সোনাল মানে কন্টেন্ট বানাইছি, পার্সোনাল কন্টেন্টের পাশাপাশি পডকাস্ট দিচ্ছি যাতে বিজনেসম্যান মানুষের হেল্প হয়, এইটা হচ্ছে আমার মেইন গোল, মেইন আশা। আর আমাদের চ্যানেল সম্পর্কে যদি একটু বলেন। অবশ্যই শামীম, তুমি খুবই ভালো লাগছে, তোমার পডকাস্ট চ্যানেলের জন্য খুবই শুভকামনা রইল। তবে কয়েকটা জিনিস আমি বলবো আমার লার্নিং থেকে তোমাকে বলি, প্লিজ সবসময় চেষ্টা করবা তোমার নিজের একটা ভয়েস বানানোর জন্য, যেটা বলতেছিলাম প্রোসেন্স পডকাস্টে যেটা করছে। মানুষজন তোমার পডকাস্টে আসবে তোমার গেস্টের কথা শোনার জন্য, স্পেসিফিক কোনো গেস্ট নাই, ঠিক আছে? তোমার পডকাস্টে যে গেস্ট আসবে সেই গেস্টের কথাই তারা শুনবে, যে গেস্টই তুমি ধরে আনবে তার কথাই শুনবে, ঠিক আছে? মানে এমন একটা আইডেন্টিটি তুমি ক্রিয়েট করবা, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে অলওয়েজ ক্রিয়েট ভ্যালুস, মেক হাই কোয়ালিটি কন্টেন্ট। তাইলে তোমার জন্য মানে ইউটিউব মার্কেটিং প্রমোশনের জন্য কোনো টেনশন করতে হবে না, ইউটিউবই তোমাকে প্রমোশন করবে। ভাই ইউটিউব যদি প্রমোট করে তোমাকে, আর কোনো প্যারা নেই। আমি নিজে দেখছি এইটা। আমি ইউটিউব মার্কেটিং এর কিছুই বুঝতাম না, আমি ভাবতেছিলাম যে আমি ইউটিউব মার্কেটিং নিয়ে পড়াশোনা করতে হবে আমাকে, আমি তো ভিউটিউব পাবো না। ওমা, আমি দেখি আমার ড্যাশবোর্ড বলতেছে ইউটিউব 78% ট্রাফিক পুল করে দিচ্ছে আমাকে, যেহেতু দেখছে যে আমি ভ্যালুয়েবল কন্টেন্ট দিচ্ছি, ইউটিউবই আমাকে দিচ্ছে। সো এবং ইউটিউব এটাই বলে যে আপনাদের দায়িত্ব হচ্ছে, কন্টেন্ট ক্রিয়েটরদের দায়িত্ব হচ্ছে হাই কোয়ালিটি কন্টেন্ট দেওয়া। ট্রাফিক আমি আপনাকে এনে দিব, ট্রাফিকে চিন্তা করার দরকার নেই আপনার, ট্রাফিক আপনাকে এনে দিব, আপনি শুধু কন্টেন্টে ফোকাস করেন। দিস ইজ এক্স্যাক্টলি হোয়াট ইউটিউব সাইট। এখন আমরা কি চিন্তা করি, ও কন্টেন্ট বানাবো, মানে এখন আগে ইউটিউব মার্কেটিংটা শিখি, কি হ্যাশট্যাগ দিব, কি এইটা দিব সেটা দিব, অ্যালগরিদম হ্যাক করো। ভাই এত প্যারা নিয়েন না, ফোকাস অন ইউর কন্টেন্ট। আপনাদের কাছে হাইলি রিকমেন্ড করতেছি আপনারা সাবস্ক্রাইব করেন। এই চিটাগাংয়ের একটা ছেলে শুরু করছে পডকাস্ট, হ্যাঁ, এখন বঙ্গা ভাইদের কাছে চাইতেছি ভাই প্লিজ সাবস্ক্রাইব করেন, ঠিক আছে? এখন আমরাই তো বুঝছেন, কমেন্টে জানেন এতক্ষণ পর্যন্ত যদি আপনি থাকেন। এন্ড আমি একটা জিনিস জানা যেতে ভাই, প্রলয় ভাই, মানে রিয়েলি থ্যাংক ইউ, আপনি আমাদের আজকের এই পডকাস্টে আসছেন, তোমাকে অসংখ্য ধন্যবাদ। এবং আমি খুব সরি 1 ঘন্টা লেট আসার জন্য। কোনো সমস্যা নেই, কারণ আমার মনে হয় সামনে আরো অনেক পডকাস্ট হবে, ইনশাআল্লাহ। এইটা ওয়ান অফ দ্য বেস্ট পডকাস্ট আমার মনে হয়েছে, ভিউ বাই হোক বা না হোক, বাট আমার কাছে এই পডকাস্টটা মজা লাগছে। আলহামদুলিল্লাহ। এটা একটা ভালো কথা বলছো তুমি শামীম। আমি এদিন বলতেছিলাম নাফিস ভাইকে, আমি বললাম ভাই আপনারা তো এনজয় করছেন। নাফিস ভাই বলতেছে ভাই এরকম মজার পডকাস্ট আমি আর করি নাই। সাদে ভাই বলতেছে ভাই এটা কি পডকাস্ট হইতেছে না কি হইতেছে আমি আসলে জানি না। আমি ভাই আমি হিউজ এনজয় করছি, পাবলিক দেখুক বা না আসুক আই ডোন্ট কেয়ার। সাদে বলতেছে ভাই না না এটা বলেন না, এটা কেটে দিবেন, এটা বলেন না, এটা বলেন না ভাই। ওই সময় একটি আছে টুট করে বলা যায় না, আমি এটা রেখে দিছি। কারণ ভাই আমি রিয়েলি আলহামদুলিল্লাহ মানে গর্ব করে বলতেছি না, মানুষজন হয়েছে কি কিছু কিছু মানুষের তোমার সমালোচনা করবেই,
তুমি ভালো করো বা খারাপ করো, ওরা তোমার একটা সমালোচনা করবেই, বুঝছো? অথচ তাদের নিজের যে কত প্রবলেম এটা তারা দেখেন। ওই যে বলে না চালনি বলে শুইরে, হ্যাঁ তোমার শরীরে একটা ছিদ্র, ওরকম ওর যে সারা শরীরে ছিদ্র এটা দেখে না। তো আমাদের সমাজে কিছু মানুষ আছে যারা তোমার বুলিং করবে, তোমাকে নেগেটিভ কথা বলবে, তোমাকে ডিসকারেজ করবে, ওদেরকে পাত্তা দিবে না, ওদেরকে কখনো কেয়ার করবে না। ভাই তুমি যত যাই কিছু করো, ওরা তোমার সব কিছুর মধ্যে একটা প্রবলেম খুঁজে বের করবে। দে উইল ফাইন্ড ইচ অ্যান্ড এভরি প্রবলেম উইথ এভরি সলিউশন। কি বলছি বুঝছো? ওদেরকে পাত্তা দেবে না। কিন্তু যারা তোমাকে দেখবে তুমি তাদেরকে ভ্যালু দিবা, যারা দেখা তারা শেষ পর্যন্ত দেখবে, ঠিক আছে? এই কারণে আমি বলছি যে ভাই যারা দেখবে না তাদেরকে কেয়ার করি না। আসলেই তো আমার পডকাস্টের ভিউ তো আলহামদুলিল্লাহ কমে নাই, কারণ আমি ভ্যালু দিচ্ছি। যারা কথা বলার উল্টাপাল্টা কথা বলার তো বলতেছি, আমি কেয়ারও করতেছি না। যতদিন বলবে মানুষ করবেই ভাই, মানুষ বলবে। তবে কিছু কিছু জিনিস তুমি ফিডব্যাক হিসেবে নিবা, যারা গঠনমূলক সমালোচনা করবে তোমার। যেমন আমার কিছু গঠনমূলক সমালোচনা অনেকে করেছে। যেমন এক ভাই বলেছে যে ভাই আপনি ডিপে ঢুকেন না, সার্ফেস লেভেলে চলে যান। ডিপে ঢুকি না, তার দুইটা কারণ। প্রথম কারণ হচ্ছে মানুষ ডিপ অ্যানালাইসিস পছন্দ করে না, ম্যাথ পিপলের জন্য না, নিশ পিপলের জন্য। আর আমি বানাই দিয়েছি ম্যাথ পিপলের জন্য। ইউটিউবে যখন কন্টেন্ট বানাবো তখন তো ম্যাথ পিপলের জন্য বানাচ্ছি, ম্যাথ পিপলের জন্য, তাই না? তারপরে আরেকটা কারণ হচ্ছে যে এইটা যদি আমি ডিপে ঢুকি, আমার একটা পডকাস্টের ডিউরেশন আমি 3-4 ঘন্টা, কে দেখবে এতক্ষণ? এই দুইটা কারণে আমি ডিপে ঢুকি না। হ্যাঁ, ওই লোক আমাকে কালকে ইনবক্স করে বলতেছে প্রলভ ভাই আপনার পডকাস্টে ব্যাপারে কয়েকটা অবজারভেশন আছে, কিছু মনে না করলে বলতে পারেন। আমি শিওর বলেন। তো বলতেছে ভাই আপনার প্রশ্নগুলো খুব সারফেসে থাকে, ডিপে ঢুকেন না। আমি হ্যাঁ ভাই এটা জানি, ডিপে ঢুকি না, এই দুইটা রিজন। ঠিক আছে, তারা বলি নাই যদিও, তো বলছি যে হ্যাঁ এটা জানি আমি, এবং আই হ্যাভ মাই রিজনস কেন ডিপে ঢুকি না আমি। তারপর উনি বলতেছে যে হ্যাঁ আপনার পোশাক আশাকটা আর একটু করা দরকার। এটা ঠিক, আমি আমার পোশাক আশাকের ব্যাপারে খুব উদাসীন। এই যে ভুঁড়ি দেখা যাচ্ছে, সো আমি যদি আজকে একটা পাঞ্জাবি পরে আসতাম এই ভুঁড়িটা দেখা যেত না, ঠিক আছে? আমার পাঞ্জাবি পরে আসা উচিত ছিল। তো এটা ঠিক, আমার পোশাক আশাকে আর একটু ফিটফাট হয়ে থাকার দরকার ছিল। আমার বিজনেস পার্টনার, আমার আম্মা প্রতিদিন আমার বলে তুই আর ফিটফাট হয়ে থাকবি, বলে তুই তোর বাবা। আমার আব্বা খুব হ্যান্ডসাম ছিল, ফিটফাট হয়ে থাকতো। আমার কাছে ভালো লাগে না কেন জানি, আমার কাছে আমি যেরকম ওরকমই। বুড়ি দেখেছে, দেখা অসুবিধা কি? ইউ আর লুকিং মানে ভেরি গুড, মাশাআল্লাহ, ন্যাচারালি আমার ভালো লাগছে আপনাকে, আলহামদুলিল্লাহ। সো আমি দেখা যাচ্ছে যে কোনো মতো একটা শার্ট পরে, প্যান্ট পরে, স্যান্ডেল দিয়ে পরে চলে আসি, বাজার করতে করতে বাজার দিয়ে আমি অফিসে চলে আসি, এরকম আছে। মানে আমি আমার পোশাক আশাকের ব্যাপারে মানে অতটা মানে কেয়ারফুল না, উদাসীন একটু। কিন্তু আমি আমার বাবা বা ইভেন আমার মামারা, দে আর ভেরি স্মার্ট, মানে পোশাক আশাকে খুব ফিটফাট হয়ে থাকে। আমার কেন জানি শুরু থেকেই মানে আমি ওখানে আমি ইনভেস্ট করি না। আমি পছন্দ করি ইলেকট্রনিক্স, গ্যাজেটস, টেকনোলজি, ওইখানে আমি ইনভেস্ট করি। জামা কাপড় কোনোদিন আমি ইনভেস্ট করি না, এবং খুব সস্তা জামা কাপড় আমি পরি। এই যে জিন্সের প্যান্টটা, এটার দাম মনে হয় 400 না 500 টাকা। এটার দাম ওই যে অনজুন্স থেকে কিনছি 1200 না 1500 টাকা ডিসকাউন্ট। খুব সস্তা জামা কাপড় কিনি এগুলো আমি মানে খুব ফ্যাশনেবল ব্র্যান্ডেড জামা কাপড় পরতে হবে এরকমও না আমি। সো এইটা নিয়ে অনেকে আবার বলে যে প্রলভে আপনার এখন একটু ফিটফাট থাকা উচিত। তা আমি বলি আচ্ছা চেষ্টা করবো আমি। সো এই মানে মানুষজনের ক্রিটিসিজমটাকে তুমি অনেক সময় কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম হইতে হবে, বুলিং না। হ্যাঁ, সো এটাকে তুমি নিলে অনেক ভালো আগাইতে পারবে। আমি তো যখন শুরু করেছিলাম, আমি আমার ব্লগে লেখালেখিতে মানুষজন প্রচুর আমাকে বলতো যে তোমার লেখালেখিটা একটু ইমপ্রুভ করতে হবে। আমি তো খুব ছোট ছিলাম ওই সময়, তো এইটা আমাকে খুব ভালো কাজে দিছে। ওই ফিডব্যাকটা আমাকে খুব ভালো কাজে দিছে, আমার লেখালেখিতে অনেক ইমপ্রুভ হয়েছে এরপরে। ওকে, ঠিক আছে, ভালো থাকবেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আগামী কোনো একটা পর্বে আবার শামীমের সাথে আপনাদের দেখা হবে। আর প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, যদি সম্ভব হয় বেল বাটন একটা প্রেস করে রাখবেন, কারণ এত চ্যানেল আপনারা সাবস্ক্রাইব করেন, কোনো কন্টেন্ট দেখা যাবে মিস হয়ে যাবে। সো বেল বাটন প্রেস করে রাখবেন, দেখবেন যে একদম হোম পেজে, ইউটিউবে ঢুকলে হোম পেজে দেখা যাবে শামীমের চেহারা। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।